প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক বিষয়াবলীর 4 নম্বর ক্লাসে। আমরা আমাদের আজকের পাঠ্যসূচিগুলো এক নজরে দেখে নিব। আমরা আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক। এই আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের ভিতরে আমরা যে বিষয়গুলো আজকে আলোকপাত করব সেগুলো হচ্ছে বৈদেশিক বাণিজ্য, বৈদেশিক সাহায্য, ঋণ সংকট, বৈদেশিক বিনিয়োগ, আঞ্চলিকতাবাদ, উত্তর দক্ষিণ সম্পর্ক, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যেটা আমরা এমডিজিস এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিস, এই বিষয়গুলোর উপর আজকে আমরা আলোচনা করব। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আলোচনার শুরুতেই বলে দিই, আমাদের 41তম বিশেষ লিখিত পরীক্ষার জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোর উপরে বিশেষভাবে আমরা আলোচনা করে থাকি। তারপরেও আমরা ওভারঅল সব বিষয়গুলো আমাদের সিলেবাসে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর উপরে আমরা আলোচনা করব। তবে মনে রাখবেন 41তম বিশেষ লিখিত ক্ষেত্রে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সেই বিষয়গুলোর উপরে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো আমরা প্রথমে চলে যাই আমাদের আলোচনাতে। আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বলতে আসলে কি বোঝায়? তো আমরা যদি দেখি যে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বলতে আসলে জাতীয় পরিসীমার গণ্ডি পেরিয়ে যখন অর্থনৈতিক ব্যবস্থা দুই বা তার অধিক দেশের সাথে সম্পৃক্ত হয় তখন সেই অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক। তাই আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক অনেকগুলো বিষয়ের সাথে সম্পৃক্ত এবং বর্তমান বিশ্বের যে বিশ্ব ব্যবস্থা আমরা দেখি, এই বর্তমান বিশ্ব ব্যবস্থা কিন্তু নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয় মূলত অর্থনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে। আমরা যদি দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরবের সম্পর্ক যদি আমরা দেখি, তো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের সম্পর্কের কিন্তু মূল সেতুবন্ধন হচ্ছে অর্থনীতি। ঠিক একইভাবে আমরা যদি চীনের সাথে আমাদের সম্পর্কের কথা বলি বাংলাদেশের, তা চীনের সাথে আমরা দেখি আমাদের সম্পর্কের অন্যতম উপাদান কিন্তু অর্থনীতি, অর্থাৎ চীনের অন্যতম একটি বড় মার্কেট হচ্ছে বাংলাদেশ। তো যখন কোনো দেশের অর্থনৈতিক ব্যবস্থা সে দেশের সীমা পেরিয়ে অন্য কোনো দেশের অর্থনীতির সাথে জড়িয়ে পড়ে বা অন্য কোনো দেশের অর্থনীতিতে প্রভাব বিস্তার করে কিংবা কোনো দেশের অর্থনীতির উপর যখন ভিন্ন দেশের কোনো অর্থনীতির প্রভাব পরিলক্ষিত হয় তখন সেই ব্যবস্থাকে আমরা বলে থাকি আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক। তো আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব বৈদেশিক বাণিজ্যটা। বৈদেশিক বাণিজ্যটা কিভাবে হয়ে থাকে? তা বৈদেশিক বাণিজ্য বলতে সাধারণত আমরা বাণিজ্য বলতে কোনো পণ্যদ্রব্যকে বুঝিয়ে থাকি। বাণিজ্য সম্পাদিত হয় পণ্যদ্রব্যকে কেন্দ্র করে। তা মনে রাখতে হবে, যখন কোনো পণ্য জাতীয় গণ্ডির পরিসীমা পেরিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সম্পৃক্ত হয়ে যায় তখন সেই পণ্যের বিনিময়কে আমরা মূলত বলে থাকি আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্য। আমরা প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ ডেভিড রিকার্ডোর নাম শুনেছি। মূলত ডেভিড রিকার্ডোর ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ নামক একটা নীতি আছে যেটাকে বলা হয় মূলত তুলনামূলক বাণিজ্য সুবিধা নীতি। তা ডেভিড রিকার্ডোর এই তুলনামূলক বাণিজ্য সুবিধা নীতির মাধ্যমেই মূলত বর্তমান বিশ্বের বৈদেশিক বাণিজ্য কিন্তু পরিচালিত হয়। তা আমরা বৈদেশিক বাণিজ্যের যদি স্বরূপটা একটু দেখি, আমাদের বৈদেশিক বাণিজ্যের স্বরূপটা দেখি তাহলে আমরা দেখতে পাবো বর্তমান বিশ্বের একেবারে যদি বলি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান হচ্ছে WTO, বিশ্ব বাণিজ্য সংস্থা। যে বিশ্ব বাণিজ্য সংস্থার পূর্ব নাম ছিল GATT বলে আমরা, এটা ছিল পূর্ব নাম। তো বর্তমান যে পণ্য বাণিজ্যের যে সুবিধাগুলো আমরা দেখি, বর্তমান পণ্য বাণিজ্যের কিন্তু প্রতিবন্ধকতাগুলো দূর করে পণ্য বাণিজ্য বা পণ্য বিনিময়কে কিন্তু সহজতর করছে এই GATT থেকে রূপান্তরিত WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থা আমরা বলে থাকি মূলত
প্রতিষ্ঠা করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে পণ্যের আদান প্রদান বা পণ্য বিনিময় ব্যবস্থাকে সহজতর করার জন্য। তা বিশ্ব বাণিজ্য সংস্থা আমাদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে যে বিষয়টার উপরে আলোকপাত করে সেটা হলো যে বিভিন্ন দেশের যে পণ্য বিনিময় হয়ে থাকে এই পণ্য বিনিময় ব্যবস্থাকে তারা সহজতর করে দেয়। আমরা এর বাইরে যদি আমরা বলি, যেমন পৃথিবীতে আমরা স্বাভাবিকভাবে 3 ধরনের দেশের অস্তিত্ব দেখতে পাই। একটা বলি আমরা ধনী দেশ বা উন্নত বিশ্ব, আরেকটা বলি আমরা হচ্ছে উন্নয়নশীল দেশ, আরেকটা হচ্ছে অনুন্নত দেশ বা অনুন্নত বিশ্ব। তা বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আমরা যদি একেবারে স্বাভাবিকভাবে দেখি তাহলে দেখতে পাই যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে পৃথিবীর যে দেশগুলো উন্নত দেশ বা ধনী দেশ বলি আমরা, এই উন্নত দেশ কিংবা ধনী দেশগুলোর প্রভাব অতিমাত্রায় বিদ্যমান। এক্ষেত্রে আমরা চীনের কথা বলতে পারি কিংবা জাপানের কথা বলতে পারি কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি। আবার আমরা যদি দেখি একইভাবে যদি দেখি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জার্মানি, ফ্রান্স বা ইউরোপের দেশগুলো, সহজ কথা যদি আমরা বলি পশ্চিমা বিশ্বের যে দেশগুলো আছে এই পশ্চিমা বিশ্বের দেশগুলোর যে বাণিজ্য হয় এই বাণিজ্যের কিন্তু আবার একটা প্রভাব কিন্তু আমাদের মতো অনুন্নত বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলোতে আমরা পরিলক্ষিত দেখি। যেমন পশ্চিমা বিশ্বের বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম একটা বাণিজ্য হচ্ছে পোশাক। তাই এই পোশাকগুলো তারা হচ্ছে তৈরি করে এমন দেশ থেকে যে দেশের শ্রমের মূল্য খুবই কম, খুব কম মূল্যে শ্রমিক পাওয়া যায়, আবার এই পণ্য উৎপাদনের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম অর্থ বা কম মূল্যের সম্পাদিত হয়। যে ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের দেশগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে তারা মূলত তাদের বাণিজ্যগুলো এইভাবে সম্প্রসারণ করে থাকে যেখানে অপেক্ষাকৃত কম মূল্যে পণ্য উৎপাদন সুবিধা বিদ্যমান সেখানে। তা ডব্লিউটিওর প্রধান যে কাজটা ডব্লিউটিও করে থাকে সেটা হলো ডব্লিউটিও কিন্তু অনুন্নত কিংবা উন্নয়নশীল দেশগুলোকে খুব বেশি প্রায়োরিটি দেয় না। বিশ্ব বাণিজ্য সংস্থা মূলত ধনী দেশগুলোর স্বার্থ সংরক্ষণে বেশি ভূমিকা পালন করে থাকে এবং বরাবরই কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা ধনী দেশগুলোর উপরে বা ধনী দেশগুলোকে খুশি রাখতে চায়। এরপর আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার ক্ষেত্রে যদি বলি তাহলে আমরা দেখি যে আসলে এই ক্ষেত্রে ধনী দেশগুলোর স্বার্থ রক্ষা করার কারণে ওই ধনী দেশগুলোর সাথে উন্নয়নশীল দেশের দর কষাকষির ক্ষেত্রে কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা ধনী দেশগুলোর পক্ষপাতী নয়। অর্থাৎ এইভাবে আমরা বলতে পারি যে আসলে উন্নয়নশীল দেশের স্বার্থ রক্ষার জন্য আসলে তেমন কোনো পদক্ষেপ কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা নিয়ে থাকে না। এরপর আমরা আরেকটা সংস্থা বা আরেকটা সংগঠনের আমরা অস্তিত্ব লক্ষ্য করি যেটা হচ্ছে জাতিসংঘেরই IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং আরেকটা সংস্থা আছে বিশ্ব ব্যাংক, এটাকে আমরা বলি হচ্ছে ব্রিটন উডস ইনস্টিটিউট। এই দুইটাকে বলা হয় ব্রিটন উডস ইনস্টিটিউট। তা ব্রিটন উডস ইনস্টিটিউট যেটা আছে অর্থাৎ IMF এবং বিশ্ব ব্যাংক, এই দুইটাই কিন্তু যদি আমরা দেখি স্বাভাবিক দৃষ্টিতে তাহলে এই দুইটা সংগঠনই কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার মতোই ভূমিকা পালন করে। অর্থাৎ এই দুইটা সংগঠনও কিন্তু বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অনুন্নত বিশ্ব বা উন্নয়নশীল দেশগুলোর চেয়ে তারা মূলত ধনী দেশগুলোর স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে আরেকটা কথা বলা যেতে পারে, যেমন বিশ্বব্যাংক এবং IMF এরা ধনী দেশগুলোর প্রভাব বিস্তারের জন্য একটা কাজ করে, অনুন্নত যে দেশগুলো আছে অনুন্নত দেশগুলোকে তারা বাজার উন্মুক্তকরণের পরামর্শ দেয়। একটা উদাহরণ দেই, মনে করেন আমরা আমাদের প্রতিবেশী কোনো একটা দেশের উদাহরণ দেই যে দেশটা অপেক্ষাকৃত হচ্ছে অনুন্নত, সেক্ষেত্রে আমরা আফগানিস্তানের কথা বলতে পারি। আফগানিস্তানের বাজারটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে সবার জন্য, যেহেতু IMF এবং বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু এই বাজার উন্মুক্তকরণে বিশ্বাসী। ধরে নিলাম যে IMF এবং বিশ্ব ব্যাংকের পরামর্শে আফগানিস্তান তাদের বাজার সবার জন্য উন্মুক্ত করে দিছে।
এখানে চীনের পণ্যের প্রবেশাধিকার আছে, জাপানের পণ্যের প্রবেশাধিকার রয়েছে, রাশিয়ার পণ্যের প্রবেশাধিকার রয়েছে, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের প্রবেশাধিকার রয়েছে। ঠিক একইভাবে সেখানে বাংলাদেশের পণ্যেরও প্রবেশাধিকার রয়েছে। এই দুইটা পণ্যের মধ্যে যদি আমরা গুণগত মান বিচার করি, তাহলে গুণগত মান বিচারে স্বাভাবিকভাবেই হচ্ছে জাপান কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন কিংবা রাশিয়া পণ্য এগিয়ে থাকবে। মূল্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পণ্যের মূল্যের মান একটু কম, আবার তাদের একটু বেশি। তারপর আমরা যদি দেখি যে এই প্রতিযোগিতামূলক বাজারে যখন বাজার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে, প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু আমাদের মতো যে উন্নয়নশীল দেশ বা নিম্ন মধ্যমায়ের দেশ আছে কিংবা অনুন্নত দেশ আছে, তারা এই ধনী দেশগুলোর সাথে আসলে প্রতিযোগিতায় টিকতে পারবে না। তা যে কারণে আমরা বলি যে IMF এবং বিশ্ব ব্যাংকও কিন্তু আসলে অনুন্নত দেশ কিংবা উন্নয়নশীল দেশের বৈদেশিক বাণিজ্য সংরক্ষণে আসলে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা পালন করে থাকে না। IMF এবং বিশ্ব ব্যাংক যে কাজটা করে থাকে সেটা হলো তারা সবসময় ধনী দেশগুলোর স্বার্থ সংরক্ষণে কাজ করে থাকে। এছাড়া আমরা যদি দেখি যে বিশ্ব ব্যাংকের যদি আমরা গঠন কাঠামো দেখি, তা বিশ্ব ব্যাংকের গঠন কাঠামো দেখলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাই বিশ্ব ব্যাংকের গঠন কাঠামোয়। সেটা হলো যে বিশ্ব ব্যাংকের গঠন কাঠামো কিন্তু মূলত হচ্ছে উদার নীতির উপর স্থাপিত। অর্থাৎ যদি বলি যে উদার নীতি এবং তার একেবারে উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত আলোচনার মঞ্চ হিসেবে তারা তাদের কাঠামোটা বিন্যাস করে রাখছে। তা বিশ্ব ব্যাংকের যে উদারনীতি যে কাঠামো বিন্যাস, সেই উদারনীতি যে কাঠামো বিন্যাস, সেই কাঠামো বিন্যাস কিন্তু ওয়াশিংটন কনসেনসাস, এই ওয়াশিংটন কনসেনসাসের মাধ্যমে কিন্তু এটা গঠিত হয়, যে কারণে বিশ্ব ব্যাংকের উদারনীতিক কাঠামো বিন্যাস কিন্তু ওয়াশিংটন কনসেনসাস নামে পরিচিত। তা এই ওয়াশিংটন কনসেনসাসে মূলত 5টি বিষয়কে উপরে গুরুত্ব দেওয়া হয়, 5টি বিষয়ের উপরে। অর্থাৎ মনে রাখতে হবে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বর্তমান বিশ্বের ডেভিড রিকার্ডোর যে নীতিটা আছে, এই নীতিটার পরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ওয়াশিংটন কনসেনসাসকে। তো ওয়াশিংটন কনসেনসাসের মূলত মূল উদ্দেশ্য ছিল পৃথিবীর যে সমস্ত অনুন্নত দেশ আছে, এই অনুন্নত দেশগুলোকে অর্থনীতিকে বিকাশের লক্ষ্যে বা অর্থনীতিকে সচল রাখার জন্য বৈদেশিক বিনিয়োগের জন্য উন্মুক্তকরণ এবং আর্থিক ব্যাপারে নিয়ন্ত্রণ মুক্ত করা। অর্থাৎ পৃথিবীর যে সমস্ত অনুন্নত দেশ আছে, এই অনুন্নত দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য বৈদেশিক বিনিয়োগের জন্য দ্বার উন্মুক্ত করতে হবে, ওয়াশিংটন কনসেনসাসের মুক্ত। বা এছাড়া আর্থিক বিষয়গুলো মূলত সরকারের নিয়ন্ত্রণ মুক্ত হতে হবে, এটা বৈদেশিক বাণিজ্যের উপরে সম্পূর্ণ নির্ভর হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা ছিল যে সরকারি ব্যয় এবং যে বাজেট আছে, এই সরকারি ব্যয় এবং বাজেটের মধ্যে যে ঘাটতি থাকে, সেই ঘাটতিটা কমাতে হবে। সাধারণত আমরা যদি অনুন্নত দেশগুলোর দিকে তাকাই কিংবা যদি আমরা উন্নয়নশীল দেশগুলোর দিকে তাকাই, তো অনুন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলোর অনেক দেশেই কিন্তু বাজেটগুলো হয় ঘাটতি বাজেট। অর্থাৎ সরকার যে বাজেট দেয় তার চেয়ে দেখা যায় ব্যয়টা হচ্ছে বেশি। তো ওয়াশিংটন কনসেনসাস এই অনুন্নত দেশগুলোর অর্থনীতিকে সচল রাখার জন্য বা অর্থনৈতিক কাঠামোকে পুনর্গঠন করার লক্ষ্যে এখানে একটা পরামর্শ দেওয়া হলো যে সরকারি ব্যয় এবং বাজেটের মধ্যে যে ঘাটতি আছে, এই ঘাটতিটা কমাতে হবে। নাম্বার 3 একটা বলা হলো যে সরকারি মালিকানাধীন যে সমস্ত কলকারখানা আছে, এই সরকারি মালিকানাধীন কলকারখানাগুলো বেসরকারি মালিকানায় হস্তান্তর করতে হবে। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আলোচনা করব, যদি আমার আলোচনায় অনেক বিষয় চলে আসবে। আমরা যদি দেখি যে এইখানটা যদি আমরা বিশেষ করে যদি খেয়াল করি যে আসলে সরকারি মালিকানাধীন কলকারখানার সময় বেসরকারি বা ব্যক্তি মালিকেরা কেন ছেড়ে দিতে হবে। আমাদের সমাজ কাঠামোয় অর্থাৎ অনুন্নত বিশ্ব বা বাংলাদেশের সমাজ কাঠামোর দিকে যদি আমরা দৃষ্টি দিই, তাহলে দেখতে পাই যে আমাদের সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এই সরকারের মালিকানাধীন যে কলকারখানা বা প্রতিষ্ঠান আছে, এই কলকারখানাগুলো প্রতিনিয়ত সরকারকে এখানে লোকসান দিতে হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে আমরা বলি। অথচ আমরা যদি একইভাবে
একইভাবে যদি দৃষ্টিপাত দেয় যে ঠিক সেম প্রতিষ্ঠান যেটা বেসরকারি বা ব্যক্তি মালিকানা আছে, সে বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান কিন্তু লাভ করছে, কিন্তু সরকারি প্রতিষ্ঠান কিন্তু ঘাটতি দিতে হচ্ছে, প্রতি বছর ঘাটতি বাঁচাচ্ছে। যেমন যদি আমরা দেখি, আমরা যদি একটা ট্রান্সপোর্টের কথা বলি, যেমন আমাদের বাংলাদেশের আমরা বিআরটিসির কথা বলি, আমরা একটা ট্রান্সপোর্টের উদাহরণ দিচ্ছি, বিআরটিসি যে বাসগুলো আছে, বাংলাদেশ সরকার কিন্তু বিআরটিসি বাসগুলোতে কিন্তু ভর্তুকি দিতে হয়, অর্থাৎ বিআরটিসি বাসগুলো হচ্ছে লোকসানে চলে বলে। কিন্তু আপনি দেখবেন ঠিক ওই বিআরটিসি যে রুটে চলে, ওই রুটে কিন্তু বেসরকারি বা ব্যক্তি মালিকানাধীন কিন্তু গাড়ি চলে। তা ব্যক্তি মালিকানাধীন যে পাবলিক পরিবহনগুলো আছে, একবার জনগণের জন্য যে ট্রান্সপোর্ট, তারা কিন্তু ঠিকই লাভ করে, কিন্তু সরকারি প্রতিষ্ঠান কেন এখানে ভর্তুকি দিতে হয়? তো এখানে আমাদের ম্যানেজমেন্টের সমস্যা আছে। আবার আমরা আমাদের যদি একটা উদাহরণ দিই, আমরা বাংলাদেশ বিমানের নাম জানি। বাংলাদেশ বিমানকে সরকার নাকি এখন নাকি প্রতিদিন 100 কোটি টাকা, করোনাকালীন সময় নাকি 100 কোটি টাকা সরকারকে ভর্তুকি দিতে হয়েছে প্রতিদিন। এরপর যদি দেখি যে সময় করোনা ছিল, যে সময় বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক ছিল, সে সময় যদি দেখি তাহলে এই সময় আমাদের হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া লাগছে বাংলাদেশ বিমানে, লোকসান হয়েছে। অথচ বাংলাদেশে কিন্তু আরও 7টা বেসরকারি বিমান কোম্পানি আছে, 7টা, অ্যারো বেঙ্গল, ইউনাইটেড, এরকম 7টা বেসরকারি বিমান কোম্পানি আছে প্রাইভেট। বাংলাদেশে যে 7টা যে প্রাইভেট বিমান কোম্পানি আছে, ব্যক্তি মালিকানাধীন যে বিমানগুলো আছে, এই বিমানগুলো কিন্তু প্রতি বছর হাজার হাজার কোটি টাকা প্রফিট করে। তাহলে আমাদের কেন লস হচ্ছে? আমি বাংলাদেশ রেলওয়ের কথা বলি। বাংলাদেশ রেলওয়ে, আমাদের রেলওয়ের বাংলাদেশ সরকারের অন্যতম একটা বড় লোকসান প্রজেক্ট হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আপনি প্রতি বছর বাজেট দেখবেন, হাজার হাজার কোটি টাকা রেলওয়েতে ভর্তুকি দিতে হয় সরকারকে, লোকসান হয়ে গেছে। অথচ আপনি রেলওয়েতে যান, টিকিট পাবেন না, টিকিট কিন্তু সব ফুলফিল। আর রেলের ভাড়া কিন্তু নির্ধারণ করা হয় 40% সিট খালি রেখে, ধরে নেওয়া হয় যে 40% সিট ফিল হবে না, 100 মধ্যে 60 জন ফিল আপ হবে। তাহলে এই 60 জনের কাছে কিন্তু ওই 40 জনের ভাড়া নিয়ে নেওয়া হয়, 100 জনের ভাড়া নিয়ে নেওয়া হয়, তারপর ফিল আপ করা হয়। এরপরে আমরা দেখি, আমরা কিন্তু রেলে কিন্তু সারা বছর আপনি যে কোনো সময় যাবেন, 2 দিন আগে যাবেন, টিকিট পাবেন না, টিকিট নাই। তাহলে টিকিট বিক্রি হয়, বিক্রি না হলে তো নাই। আর হয়ে যায় টিকিট, তাহলে ম্যানেজমেন্টের দুর্বলতা। তাহলে বাংলাদেশ রেলওয়ে দেখা যায় যে অন্যতম একটা লোকসান প্রজেক্ট সরকারি খাতে। যদি একটা আলোচনা হয়েছিল যে বাংলাদেশ রেলওয়েটাকে প্রাইভেট করে দিতে বলছিল, যে আপনি প্রাইভেট খাতে ছেড়ে দেন, দেখেন লাভ হয় কিনা। আমরা আরেকটা উদাহরণ দিই আমি সরকারি কলকারখানা নিয়ে। যেমন আমাদের সরকারের একটা দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে, খুব বেশি আমরা নাম জানি, বাংলাদেশে প্রচুর পরিমাণে চলে এটা। তারপর দেখা যায় এটা খুব সচরাচর, আমরা সব জায়গায় দেখি, তো এটা লোকসান প্রজেক্ট। তা যে কারণে ওয়াশিংটন কনসেন্সাসে বলা হলো যে সরকারি মালিকানাধীন যে সমস্ত কলকারখানা রয়েছে সেগুলো ব্যক্তি মালিকানায় ছেড়ে দিতে হবে, তাহলে এগুলো লাভ হবে। আমি ছোট্ট 2-3টা উদাহরণ দিলাম আমাদের বাংলাদেশ প্রেক্ষিতে, যে আমাদের মতো নিম্ন মধ্যমের দেশ কিংবা আমরা উন্নয়নশীল দেশ কিংবা অনুন্নত দেশ যেটাই বলি না কেন, এই দেশগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো লস হয়ে যায়। এখানে যেমন আমাদের বাংলাদেশের অন্যতম একটা শিল্প প্রতিষ্ঠান আছে পার্টেক্স, আমরা জানি পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান হচ্ছে হাশেম আলী ছিলেন, উনি মারা গেছেন। তো ভদ্রলোক একসময় বাংলাদেশের কোন এক জাতীয় সংসদের এমপি ছিলেন। তো ওনার একটা বক্তব্য হঠাৎ করে আমি সেদিন দেখলাম, তো স্পিকার ওনাকে স্টপ করতে যে আপনার সময় শেষ। উনি স্পিকারকে বলছেন যে আমার আরও কথা আছে গুরুত্বপূর্ণ, তো বলছে আপনার সময় শেষ, আপনি দ্রুত শেষ করেন। তো উনি বলছেন যে আমি যদি লাখ লাখ টাকা, আমি যদি 2 মিনিট সময় দিতাম, আমার প্রতিষ্ঠানে কয়েক লাখ টাকা ইনকাম করতাম, আমি আর কয়েক লাখ টাকা ইনকাম বাদ দিয়ে আমি এখানে আসতে কথা বলার জন্য, আমাকে কথা বলতে দিতে হবে। তো উনি বাংলাদেশ বিমান নিয়ে কথা বললেন যে স্পিকার বাংলাদেশ বিমান কেন লস? উনি বললেন আমি ব্যবসা করি, আমার তো লস হয় না, তো বাংলাদেশ বিমান কেন লস? বলে আরও তো বিমান কোম্পানি তারা তো লস করেন, বাংলাদেশ বিমান কেন লস? তো এখানে লস কি ম্যানেজমেন্ট সমস্যা। মানে উনি বলেন বিদেশ থেকে ম্যানেজমেন্ট হায়ার করেন যারা হচ্ছে সৎ, দেখবেন অটোমেটিক আপনার ইনকাম হবে। তা যাই হোক, ব্যক্তি মালিকানাধীন এই কারণে ছেড়ে দিতে বলা হলো, কারণটা হলো অনুন্নত বিশ্বে যতগুলো সরকারি মালিকানাধীন কলকারখানা রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে, এই সরকারি মালিকানাধীন কলকারখানা এবং প্রতিষ্ঠানগুলোতে দেখা গেল যে
লোকসান হচ্ছে বা সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে, যে কারণে ওই অনুন্নত বিশ্বের দেশগুলো অর্থনীতিকে সচল রাখার জন্য এই পরামর্শটা ওয়াশিংটন কনসেন্সাসে দেওয়া হলো। ওয়াশিংটন কনসেন্সাসের চতুর্থ যে বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হলো সেটা হচ্ছে বৈদেশিক যে সমস্ত পণ্য নিজ দেশে আসবে এই বৈদেশিক পণ্যের উপর শুল্ক ধার্যের মাধ্যম সংরক্ষণ করা, অর্থাৎ বৈদেশিক পণ্যের ক্ষেত্রে অতিমাত্রায় শুল্ক আরোপ করা যাবে না, এটা সংরক্ষণ করতে হবে। পাশাপাশি এই যে ভর্তুকি যে প্রদান করে, একটু আগে যেটা বলছিলাম ভর্তুকি প্রদান করা হয় বিভিন্ন আমাদের পণ্যে, এই ভর্তুকি প্রদানটাকে বিলুপ্ত করতে হবে। কোনো পণ্যের ক্ষেত্রে আমি ভর্তুকি দিব না বা কোনো প্রতিষ্ঠানে আমি ভর্তুকি দেব না। তো এটা গেল একটা। 5 নম্বর ছিল হচ্ছে মূলত রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তুলতে হবে, আমদানি এবং রপ্তানি। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের আমদানি এবং রপ্তানি, তো বাংলাদেশ কিন্তু আমদানি রপ্তানি যে ঘাটতিটা আমি আপনাদের সম্ভবত করে একটা ক্লাসে দেখিয়েছিলাম, বা বাংলাদেশ বিষয়াবলী ক্লাস আপনারা পাবেন, আমদানি রপ্তানি যে আমাদের ঘাটতিটা আছে এটা আমি আপনাদেরকে দেখিয়েছি, শুধু ওই আলোচনা যাচ্ছি না। তা এখানে গুরুত্ব দেওয়া হলো রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তুলতে হবে। যদি যখন আমি আমার রপ্তানিমুখী অর্থনীতি গড়ে তুলব, অর্থাৎ আমি যে পরিমাণ পণ্য আমদানি করি তার চেয়ে যদি বেশি পণ্য রপ্তানি করি তাহলে আমার অর্থনীতি সচল হবে। তো বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অনুন্নত বিশ্বের অর্থনীতিকে সচল রাখার জন্য বিশ্বব্যাংকের যে উদারনৈতিক কাঠামো আছে, যেটাকে আমরা ওয়াশিংটন কনসেনসাস বলে পরিচিত, এই ওয়াশিংটন কনসেনসাসে মূলত 5টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়। এখন একটু চলে আসি যে আসলে বলছে যে উন্মুক্তকরণ বৈদেশিক বাণিজ্য বা ফ্রি ট্রেড, আমরা যেটা বলি যে ফ্রি ট্রেড বা মুক্ত বাণিজ্যটা কি। তো এমন এক সময় ছিল যখন কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণের উদ্দেশ্য কিন্তু মূলত অবাধ বাণিজ্য নীতি অনুসৃত হতো। তো বর্তমান সময় যেটা হয়, ক্লাসিক্যাল অর্থনীতিবিদ যারা ছিলেন, এই ক্লাসিক্যাল অর্থনীতিবিদগুলো মূলত কিন্তু ফ্রি ট্রেড বা উন্মুক্ত বাণিজ্য অর্থনীতির প্রবক্তা। ক্লাসিক্যাল অর্থনীতির প্রবক্তাগণ মূলত এই মুক্ত বাণিজ্য নীতি গ্রহণ করছে। তো এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে এই যে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের কিন্তু অধিকাংশের কিন্তু জন্ম কিন্তু ইউরোপের। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ আমাদের অর্থনীতির মধ্যে বা আমাদের বাণিজ্যের ক্ষেত্রে মুক্ত বাণিজ্য অর্থনীতি চালু করলেন। এই মুক্ত বাণিজ্য অর্থনীতি চালুর মূল উদ্দেশ্য ছিল ইউরোপের যে দেশগুলো আছে, ইউরোপের দেশগুলোর যে শিল্প আছে, ইউরোপের দেশগুলোর শিল্পের প্রসার ঘটানো। তো ইউরোপের এই শিল্পের প্রসার ঘটাতে কিন্তু এই ক্লাসিক্যাল অর্থনীতিবিদের বক্তাগণ কিন্তু সফল হলেন। অর্থাৎ মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে ইউরোপের যে শিল্প ছিল, এই ইউরোপের দেশগুলো কিন্তু শিল্প ও বাণিজ্যের প্রসারে তারা সমর্থ হয়। এর পাশাপাশি আমরা যদি দেখি যে দেশগুলো ব্যাপক হারে শিল্প এবং বাণিজ্যের প্রসারে সমর্থ হয়েছে, সেই দেশগুলোর অর্থনৈতিক উন্নতি কিন্তু খুব ত্বরিতগতিত হয়েছে। অর্থাৎ খুব দ্রুততার সাথে সেই দেশগুলোর অর্থনীতি উন্নয়ন হয়েছে, সেগুলো অর্থনীতি কিন্তু ব্যাপক উন্নতি হয়। সাধারণত যখন মনে রাখবেন, যখন কোনো দেশের বাণিজ্যের উপর, যখন কোনো দেশের বৈদেশিক বাণিজ্যের উপর কোনো প্রকার সরকারি বিধি নিষেধ বা কোনো প্রকার নিয়ন্ত্রণ বা বিধি আরোপ করা হয় না, আবার বলছি, যখন কোনো দেশের বৈদেশিক বাণিজ্যের উপর কোনো প্রকার সরকারি বিধি নিষেধ বা সরকারি নিয়ন্ত্রণ কিংবা কোনো রকম সরকারি বিধি আরোপ করা হয় না, তখন তাকে আমরা বলি হচ্ছে অবাধ বা মুক্ত বাণিজ্য। তো অবাধ বা মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু সাধারণত কিন্তু আমরা দেখি যে এর ক্ষেত্রে বিভিন্ন দেশের পণ্য সামগ্রী আমদানি এবং রপ্তানির উপর কিন্তু কোনো শুল্ক ধার্য করা হয় না। অর্থাৎ মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে আমি যদি মনে করেন জাপান থেকে আমার দেশে পণ্য আসতেছে, আমি শুল্ক ধার্য করতে পারি না, আবার আমার দেশের পণ্য জাপানে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শুল্ক ধার্য করা যাবে না। এর বাইরেও কিন্তু আরেকটা বলা হচ্ছে, মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে আপনি আপনার দেশের পণ্য পরিবেশে কোনো প্রকার বাধা নিষেধ আরোপ করতে পারবেন না, অর্থাৎ কোনো প্রকার বাধা নিষেধ আরোপিত হয় না। তবে এখানে হচ্ছে মূলত আপনি যদি মনে করেন যে আমার রাজস্ব আয় করতে হবে, রাজস্ব আয়ের উপর সময় কিন্তু রাজস্ব আয়ের উদ্দেশ্য যদি থাকে, সেক্ষেত্রে আপনি আলোচনা সাপেক্ষে সামান্য কিছু শুল্ক ধার্য করতে পারেন। তা এটা ছিল মূলত হচ্ছে বৈদেশিক বাণিজ্য এবং মুক্ত বাণিজ্য। এরপর বৈদেশিক সাহায্য যাব, আমরা একটু বৈদেশিক সাহায্য নিয়ে আলোচনা করব।
বৈদেশিক সাহায্য, আমরা যেটাকে বলেছি ফরেন এইড বা বৈদেশিক সাহায্য। তো বৈদেশিক সাহায্য আমরা কখন বলি? আমরা একটা বিষয় একটু দেখি, আমাদের বৈদেশিক যে সম্পদ আছে বা বৈদেশিক যে অর্থ আছে, এই বৈদেশিক অর্থের উৎস প্রধানত আমরা দুইটা বলে থাকি, একটা হচ্ছে অনুদান আর একটা হচ্ছে ঋণ। অর্থাৎ কোনো দেশের বৈদেশিক সম্পদ অর্জনের মাধ্যম হচ্ছে দুইটা, একটা হচ্ছে তার অনুদান বা ওই দেশ যদি সাহায্য করে সেটা, আরেকটা হলো ঋণ। তবে এখানে আরেকটা বিষয় আছে, আমাদের অনেকের মধ্যে রেমিটেন্সটা কোন ক্ষেত্রে চলে যাবে। রেমিটেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। রেমিটেন্সটা হচ্ছে আমার দেশের শ্রমিকরা সে দেশে শ্রম দিচ্ছে, তাই দেশে টাকা আসছে। ওই শ্রমিকরা যদি আমার দেশে সমান পরিমাণ শ্রম দিত তাহলে কিন্তু আমার দেশের অর্থনীতি সেটা অবদান রাখতো। যে কারণে আমরা বলে থাকি মূলত বৈদেশিক সম্পদের মূল উৎস হচ্ছে, একটি দেশের ক্ষেত্রে বৈদেশিক সম্পদের মূল উৎস হচ্ছে দুইটি জিনিস, একটা হচ্ছে বৈদেশিক সাহায্য বা অনুদান, আর একটা হচ্ছে বৈদেশিক ঋণ। তা আমরা যেমন দেখি, যেমন বিভিন্ন অর্থ বছরে উন্নত দেশ যারা আছে, উন্নত দেশগুলো শর্ত সাপেক্ষে পৃথিবীর উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোকে কিন্তু অনুদান দিয়ে থাকে শর্ত সাপেক্ষে। তো অনুদান কেন দিয়ে থাকে? অনুদান বা সাহায্য দেওয়ার দুইটা কারণ থাকতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে, যে দেশকে তারা অর্থনৈতিকভাবে সাহায্য করছে, অনুদান দিচ্ছে, সে দেশের উপর তাদের প্রভাব বিস্তার করা। এই প্রভাব বিস্তারের মাধ্যমে তারা সরকারকে নিয়ন্ত্রণ করবে, সে দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে এবং তাদের বাজার সম্প্রসারণ করবে। আরেকটা উদ্দেশ্য হতে পারে, সেটা হলো যে এই বৈদেশিক অনুদান বা বৈদেশিক সাহায্যের মাধ্যমে সে দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সে দেশের জনগণের সাথে সম্পৃক্ততা হওয়া, এই দুইটা হতে পারে। তা মূলত আমরা যদি দেখি যে বৈদেশিক যে সাহায্যটা দেখে থাকি, বৈদেশিক সাহায্যের কিন্তু গ্রহণের ক্ষেত্রে কিন্তু উত্থান পতন দেখতে পারে। যেমন কোনো দেশ আমাদেরকে বৈদেশিক সাহায্য দিতে পারে, এই বৈদেশিক সাহায্যগুলো পেতে হয় দুই দেশের সম্পর্কের উপর ভিত্তি করে। দুই দেশের মধ্যে সম্পর্ক যদি যখন বজায় থাকে তখন কিন্তু আসলে বৈদেশিক অনুদানগুলোর প্রাপ্যতা সহজ হয়। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে আমরা দেখি আমাদের দেশের কিন্তু বৈদেশিক অনুদান বা বৈদেশিক সাহায্য সবচেয়ে বেশি এগিয়ে আছে জাপান। দেশ হিসেবে জাপান সবচেয়ে বেশি আমাদেরকে সাহায্য করে থাকে। তবে এই ক্ষেত্রে আরেকটা যদি দেখি আমরা বৈদেশিক সাহায্যটা নিয়ে আলোচনা করব, ঋণটা নিয়ে আলোচনা করবো একটু পরে। বৈদেশিক সাহায্যটা যেহেতু দুইটা অনুদান বলছি, যে বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আসলে আমাদের মতো অনুন্নত দেশগুলোকে, উন্নয়নশীল দেশগুলোকে পৃথিবীর উন্নত দেশগুলো সহযোগিতা করে থাকে। এক্ষেত্রে আমরা মূলত বিভিন্ন উদাহরণ দিতে পারি। যেমন আমাদের দেশে যে রোহিঙ্গা সমস্যা আছে, রোহিঙ্গা সমস্যা বা রোহিঙ্গা সমস্যার সমাধানে কিন্তু দুইটা দেশ কিন্তু অনুদান দিয়েছে সবচেয়ে বেশি। এর মধ্যে একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে সৌদি আরব। এই দুইটা দেশের অনুদান কিন্তু আমাদের এখানে বিশেষভাবে প্রতীয়মান। ঠিক একইভাবে আবার যদি আমরা দেখি আমাদের আইলা এবং সিডর বিধ্বস্ত যে দক্ষিণ উপকূলীয় অঞ্চলগুলো ছিল, আইলা এবং সিডর বিধ্বস্ত দক্ষিণ উপকূলীয় অঞ্চলগুলোকে অর্থনৈতিক পুনর্গঠনের জন্য সহযোগিতা করছে সবচেয়ে বেশি সৌদি আরব। সবচেয়ে বেশি সহযোগিতা করছে সৌদি আরব। সৌদি আরবের সহযোগিতার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সাথে সৌদি আরবের সুসম্পর্ক বজায় রাখা। আবার আমরা দেখলাম যে সৌদি আরব, ইরান, তুরস্ক বা হচ্ছে মালয়েশিয়া, এদের এগেইনস্টে গিয়ে তুরস্ক একটা জোট গঠন করলো, সামরিক জোট। এই সামরিক জোটে বাংলাদেশ অন্তর্ভুক্ত হলো। কারণটা হলো সৌদি আরব আমাদেরকে সবচেয়ে বেশি আর্থিক সুবিধা দিয়েছে বা অর্থনৈতিকভাবে আমাদেরকে অনেক বেশি সহযোগিতা করছে, সেহেতু সৌদি আরবের কথার বাইরে আমরা যেতে পারি না। তো সবসময় বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে সহজ নীতি হচ্ছে, যখন কোনো দেশকে, কোনো উন্নত দেশ কোনো অনুন্নত দেশকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় তখন সেই দেশকে সবচেয়ে বেশি অনুদান দিয়ে থাকে আর সাহায্য দিয়ে থাকে। এক্ষেত্রে আমরা শ্রীলঙ্কার কথা বলতে পারি। যেমন শ্রীলঙ্কা কিন্তু সবচেয়ে বেশি অনুদান দেয় কিন্তু চীন। শ্রীলঙ্কা কিন্তু সবচেয়ে বেশি অনুদান দেয় চীন। এবং মায়ানমারের কথা বলতে পারি, মায়ানমারকে কিন্তু সবচেয়ে বেশি অনুদান দেয় চীন। তো শ্রীলঙ্কা এবং মায়ানমারকে সবচেয়ে বেশি অনুদান দেওয়ার কারণ হচ্ছে, এই শ্রীলঙ্কা এবং মায়ানমারকে চীন অনুদানের মাধ্যমে কিন্তু সরকারকে কিন্তু তার অনুগত রাখে। সরকারকে অনুগত রেখে এলাকায় তার সামরিক শক্তি বা সামরিক সক্ষমতা বৃদ্ধি করে। চীন আরেকটা কাজ করে থাকে এলাকায়, সেটা হলো চীন তার বাণিজ্যের সম্প্রসারণ ঘটিয়ে থাকে।
যেমন আমরা শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দরের কথা বলতে পারি। হাম্বানটোটা সমুদ্র বন্দর পুনর্গঠনের চীন শ্রীলঙ্কাকে অনুদান দিল, এরপর ঋণ দিল। যখন শ্রীলঙ্কা এই চীনের ঋণ যখন পরিশোধ করতে পারলো না বা তার পরিশোধের যখন সীমা পরিসীমা নাই, তখন চীন কী করলো, হাম্বানটোটা সমুদ্র বন্দরটা লিজ নিয়ে নিল। তারা লিজ দিল, যের মধ্যে তারা তাদের অর্থগুলো উঠাই নেবে এবং তারা পণ্য আমদানি রপ্তানি করবে। তাহলে বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে প্রত্যেকটা দেশের স্বার্থ গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনো দেশ কিন্তু স্বার্থ ব্যতীত বৈদেশিক সাহায্য করে থাকে না, বৈদেশিক অনুদান দিয়ে থাকে না। তা সাধারণত আমরা এর বাইরে যদি আমরা দেখি যে আসলে কেন হচ্ছে বৈদেশিক সাহায্য দিয়ে থাকে, অর্থাৎ বৈদেশিক সাহায্য কেন হচ্ছে প্রদান হয়ে থাকে, তা বৈদেশিক সাহায্য যদি আমরা দেখি যে সাধারণত যদি দেখি যে বৈদেশিক সাহায্যকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। বৈদেশিক সাহায্যকে আমরা ভাগ করতেছি 4টি ভাগে। এই 4টি ভাগে একটু গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো। 4টি ভাগে প্রথমত হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ। বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে। এই দীর্ঘমেয়াদী ঋণ যা সাধারণত 10 বা 20 বছরের জন্য ওই দেশ গ্রহণ করে থাকে। এই 20 বা 20 বছরের জন্য যে ঋণ গ্রহণ করতে এটাকে আমরা অনুদান বলছি, কিন্তু এটা দেখা যায় যে বৈদেশিক মুদ্রা এটা পরিশোধযোগ্য। তথাপি একটা পর্যায়ে গিয়ে যে দেশ ঋণ দেয় সে দেশ কিন্তু যে পরিমাণ ঋণ দিয়েছিল সেখানে কিছু টাকা মাফ করে দেয়। এত টাকা আমাকে আর দিতে হবে না, আপনি আমাকে এত টাকা দেন, 10 বছর পর বা 20 বছর পরে গিয়ে কিছু টাকা তারা ছেড়ে দেয়। দ্বিতীয়ত যদি দেখি আমরা, সেটা হচ্ছে মূলত দীর্ঘমেয়াদী ঋণ বলছে এটা নমনীয় ঋণ। নমনীয় ঋণের ক্ষেত্রে এটা আমরা বলতে পারি যে স্থানীয় মুদ্রার যেটা পরিশোধযোগ্য, যার মধ্যে মূলত দীর্ঘমেয়াদী অথবা কম সুদে পরিশোধযোগ্য হয়ে থাকে, যেন IMF-এর ঋণটা আমরা বলতে পারি বা অনুদানটা বলতে পারি। তা সবচেয়ে সুবিধাজনক বৈদেশিক সাহায্য হচ্ছে কিন্তু এই সরাসরি বা এই যে ঋণটা দিয়ে থাকে হচ্ছে আপনার নমনীয় ঋণ যেটা দিয়ে থাকে, এটাকে বলা হয় যে সুবিধাজনক বৈদেশিক সাহায্য। এটা স্থানীয় মুদ্রায় পরিশোধ করা যায়, বৈদেশিক মুদ্রায় পরিশোধ না করে স্থানীয় মুদ্রায় পরিশোধ করা যায়। তবে সেক্ষেত্রেও যে প্রতিষ্ঠান বা যে দেশ এই ঋণ প্রদান করে থাকে সে দেশ একটা পর্যায়ে সেখানে কিছু অনুদান হিসেবে কিছু ঋণ দিয়ে দেয়। এছাড়া যদি আমরা দেখি, যেমন এই ঋণের ক্ষেত্রে আমরা একটা কথা বলি, সাহায্যের ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, যেমন বর্তমান সময়ে খুব আলোচিত ফিলিস্তিন, হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকা। তা ফিলিস্তিনের একটা সময় খুব জনপ্রিয় সংগঠন ছিল PLO, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। বর্তমান যেটা জনপ্রিয়তা একেবারে নিচে নেমে আসছে, হামাসের জনপ্রিয়তা আবার বেড়ে গেছে। আপনারা যদি সাম্প্রতিক সময়ের নিউজগুলো দেখেন, ফিলিস্তিনে কিন্তু হামাসের জনপ্রিয়তা এখন অনেক বেশি, যেখানে ফাতাহ বা PLOর জনপ্রিয়তা টোটালি নাই, খুব টোটালি একেবারে নিচে নেমে আসছে। তো একটা সময় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু PLOকে কিন্তু খাদ্য সহযোগিতা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষকে। এটা কিন্তু দিয়েছে কিন্তু নমনীয় ঋণের মাধ্যমে। আমরা যদি দেখি বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে যদি তৃতীয় ধরন দেখি, তো তৃতীয় ধরনটা হচ্ছে এই আমেরিকা কর্তৃক যে PLOকে যে খাদ্য সরবরাহ দেওয়া হলো, অর্থাৎ যখন কোনো দেশের খাদ্য সহযোগিতা দেয় স্থানীয় মুদ্রায়, যেটা পরিশোধযোগ্য হতেও পারে নাও হতে পারে, সেটাকে আমরা তৃতীয় ধরন বলি। চতুর্থ ধরনটা যেটা বলি আমরা, সেটা হলো যে উন্নয়নশীল দেশগুলোকে কারিগরি সাহায্য প্রদান করার অর্থে যে বৈদেশিক সাহায্য প্রদান করে থাকে, অর্থাৎ অনুন্নত দেশগুলোকে কিংবা উন্নয়নশীল দেশগুলোতে কারিগরি সহযোগিতা প্রদান করার লক্ষ্যে উন্নত বিশ্বে যে সহযোগিতা করে থাকে, সেটা আমরা বৈদেশিক সাহায্য ও অনুদান হিসেবে গ্রহণ করে থাকি। আমরা জানি যে বর্তমান বিশ্ব কিন্তু এখন প্রযুক্তি নির্ভর, অর্থাৎ যে দেশ প্রযুক্তিতে যত বেশি এগিয়ে সে দেশ কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে তত বেশি সফল। আপনি যত বেশি প্রযুক্তিতে এগিয়ে তত বেশি আপনি সফল। আমরা ছোট্ট একটা দেশ ইসরায়েলের কথা বলতে পারি, ছোট্ট ক্ষুদ্র একটা দেশ, কিন্তু গোটা পৃথিবী তাকে সমীহ করে চলে। এর একটাই কারণ হচ্ছে ইসরায়েলের প্রযুক্তিগত উৎকর্ষ সাধন, অর্থাৎ প্রযুক্তির দিক দিয়ে কিন্তু ইসরায়েল অনেক উন্নত, অনেক এগিয়ে যে কোনো দেশের তুলনায়। তো বর্তমান বিশ্বের বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে অন্যতম একটি বৈদেশিক সাহায্যের ধরন হচ্ছে উন্নত বিশ্ব কর্তৃক
অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে কারিগরি ক্ষেত্রে উন্নয়নের জন্য সহযোগিতা প্রদান, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হয়ে থাকে। তা এটা হচ্ছে মূলত চতুর্থ ধরনের বৈদেশিক সাহায্য। তা আমরা বৈদেশিক সাহায্যগুলো মূলত সরাসরি সরকারি ভিত্তিতে কিন্তু সরকারি অর্থনীতিতে যোগান দেয় বলা হয়। বৈদেশিক সাহায্যগুলো সাধারণত সরাসরি সরকারি কোষাগারে জমা হয়। তো বাংলাদেশের যে প্রচলিত মান নীতি আছে, সেই বাংলাদেশের প্রচলিত মান নীতি অনুযায়ী কিন্তু বৈদেশিক সাহায্য বলতে কেবল রিয়াতি শর্তাবলীতে প্রাপ্ত ঋণ এবং দানকে বোঝায়। রিয়াতি শর্তর অধীনে যে ঋণ এবং আমরা যে দানগুলো পাই সেগুলোকে আমরা বৈদেশিক সাহায্য বলে থাকি। বৈদেশিক ঋণের ক্ষেত্রে যেটা হয়, বৈদেশিক ঋণের ক্ষেত্রে আমরা দুই ধরনের বলছি সাহায্য, একটা হচ্ছে অনুদান, একটা হচ্ছে ঋণ। তা বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে ঋণ যেটা হয়, ঋণটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। তা ঋণের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে একটা হচ্ছে উচ্চ মাত্রায় সুদের ভিত্তিতে ঋণ, আর একটা হচ্ছে স্বল্প সুদের ঋণ। তা উচ্চ মাত্রায় সুদ দিয়ে থাকে বিভিন্ন দেশ কিংবা বিশ্বব্যাংকের কথা আমরা বলতে পারি, কিংবা এডিবি, আইডিবি। আর স্বল্প সুদে ঋণ দিয়ে থাকে কিন্তু IMF। এছাড়া আঞ্চলিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সরকার স্বল্প সুদে ঋণ নিতে পারে। তা ঋণের ক্ষেত্রে আপনি আপনার অবকাঠামোগত উন্নয়ন বা ঋণ কিন্তু অনেকগুলো ক্ষেত্রে দেওয়া হয়। অবকাঠামোগত উন্নয়নে ঋণ দেওয়া হয়, শিক্ষাক্ষেত্রে ঋণ দেওয়া হয়, কিংবা আপনার সামরিক শক্তি সক্ষমতা অর্জনে ঋণ দেওয়া হয়। তো বিভিন্ন ক্ষেত্রে ঋণ দেওয়া হয়। কিন্তু আমাদের আমরা যে জ্বালানি শক্তি উৎপাদনে ঋণ প্রদান করা হয়। তা ঋণের ক্ষেত্রে মূলত যে প্রতিষ্ঠান বা যে দেশ থেকে আপনি বৈদেশিক ঋণ পেতে যাচ্ছেন, সেই দেশ কিংবা সেই প্রতিষ্ঠানকে আপনার যথাযথ কারণ উল্লেখ করে ঋণের চাহিদা দিতে হয়। ঋণের চাহিদা অনুযায়ী শর্ত সাপেক্ষে কিন্তু সেই দেশ কিংবা সেই প্রতিষ্ঠান ঋণ প্রদান করে থাকে। শর্তের বাইরে গিয়ে কিন্তু কেউ কোনো ঋণ প্রদান করে থাকে না। যেমন আমরা আমাদের ফ্লাইওভারের কথা বলতে পারি, মেয়র হানিফ যে ফ্লাইওভার আছে বাংলাদেশের, এটা তো শর্ত সাপেক্ষ ঋণ নিয়ে করা। এই শর্তের মধ্যে খুব কিছু অদ্ভুত শর্ত আছে যেগুলো শুনলে আপনি আমার কাছে খুব অবাক লাগতে পারে, কিন্তু শর্তগুলো মেনে নিতে হয়েছে। শর্তগুলো মেনে নিয়ে বাংলাদেশকে ঋণ নিতে হয়েছে, আদারওয়াইজ বাংলাদেশের ঋণগুলো পেত না। তো যাক, আমরা বৈদেশিক সাহায্য দেখলাম। বৈদেশিক সাহায্যের পরে আমাদের আরেকটা ছিল, সেটা ছিল ঋণ সংকট। আমরা কিন্তু একটু বলি নাই, আমরা কিন্তু হচ্ছে কনসেপচুয়াল নোটস বা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আছে এখনও। আমাদের আজকে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের বা কনসেপচুয়াল নোটসের লাস্ট ক্লাস। পরের ক্লাসটা যে এমপিরিক্যাল ইস্যুস আমাদের বা বিশ্লেষণমূলক আলোচনা, যেটা আমাদের 5 নম্বর ক্লাস থেকে শুরু হবে। তো কনসেপচুয়াল নোটসের আজকে লাস্ট ক্লাস। এবং এক্ষেত্রে একটু বলে নিই, 41তম BCS লিখিত আপনারা যারা আছেন, এই 41তম BCS লিখিতর ক্ষেত্রে আগে বলি, যদি প্রথম 10টা প্রশ্ন কিন্তু উত্তর আপনাকে করতে হবে। 40 নম্বরের 10টা প্রশ্ন আপনি খুব ঠান্ডা মাথায় প্রাসঙ্গিকতা উল্লেখ করে বজায় রাখবেন, অপ্রাসঙ্গিক কিছু লিখবেন না, যাতে প্রাসঙ্গিকতা ঠিক থাকে। এখন তো ঋণ সংকটটা আমরা আলোচনা করব। ঋণ সংকটটা গুরুত্বপূর্ণ 41তম BCS লিখিতর ক্ষেত্রে। এই ঋণ সংকটটা যদি দেখি আমরা, ঋণ সংকট বলতে মূলত এক ধরনের আর্থিক সংকটকে বোঝানো হয়। নাম্বার 1 হচ্ছে ঋণ সংকট বলতে আমরা এক ধরনের আর্থিক সংকটকে বুঝিয়ে থাকি যাতে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ের গৃহীত ঋণ অপরিশোধিত থাকে। অর্থাৎ এই আর্থিক সংকটের ফলে ব্যক্তিগত পর্যায়ে কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে অথবা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে যে ঋণ নেওয়া ছিল সেই ঋণগুলো অপরিশোধিত থাকে এবং ঋণ গ্রহীতা চরমভাবে অস্বস্তিতে নিমজ্জিত হয় বা অস্বস্তি বা ঋণ গ্রহীতার যেটা হয়, ঋণ গ্রহীতা যিনি থাকে, ঋণ গ্রহীতা চরমভাবে কিন্তু তার অস্তিত্ব সংকটে পড়ে। তো নাম্বার 1 হচ্ছে 41তম BCS লিখিত ক্ষেত্রে আবার বলছি ঋণ সংকটটা গুরুত্বপূর্ণ। তা ঋণ সংকটের ক্ষেত্রে আমরা বলছি যে এটা এমন এক ধরনের আর্থিক সংকট যার মধ্যে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে গৃহীত ঋণ অপরিশোধিত থাকে এবং ঋণ গ্রহীতার অস্তিত্ব চরম সংকটে নিমজ্জিত হয়, সেটাকে আমরা ঋণ সংকট বলছি। তা ঋণ সংকট মূলত কর রাজস্বের সাথে কিন্তু সম্পৃক্ত একটি সাধারণ শব্দ। এই ঋণ সংকটটা আমরা যদি দেখি, ঋণ সংকট কিন্তু আর্থিক বিপর্যয় কিংবা ঋণ সংকট খুব সুনির্দিষ্ট অর্থের পরিবর্তে অনেকটা শিথিলযোগ্যভাবে ব্যবহৃত হয়। তো অনেকটা শিথিলযোগ্য কীভাবে ব্যবহৃত হয় সেটা হলো,
আমরা হচ্ছে আর্থিক সংকট বা আর্থিক বিপর্যয় সামান্য হতে পারে। আর্থিক বিপর্যয় এবং আর্থিক সংকট, আমরা হঠাৎ করে অর্থনৈতিক বিপর্যয় ঘটছে, আমার পণ্যের মান কমে গেছে, এটা আর্থিক বিপর্যয়। আর অর্থনৈতিক সংকট হচ্ছে আমার অর্থ নাই, অর্থনৈতিক সংকট। কিন্তু একইভাবে দেখি আমরা, যেমন এই আর্থিক সংকট কিংবা আমরা আর্থিক বিপর্যয় যদি শব্দটা দেখি, তাহলে কিছু শব্দের সাথে আমাদের পরিচিত হয়। যেমন আমরা ব্যাংকিং ক্ষেত্রটা বলি, ব্যাংকিং, কোনো ব্যাংকে যখন অর্থের প্রাপ্যতা কমে যায়, অর্থাৎ গ্রাহক তার চাহিদা মতো যখন অর্থ পায় না, তখন সেটাকে আমরা বলি আর্থিক সংকট। অর্থাৎ গ্রাহক তার প্রাপ্য চাহিদা পাচ্ছে না। আবার দেখি আমার ডলারের বিপরীতে আমার বাংলাদেশের মুদ্রা ছিল 80 টাকা, হঠাৎ কালকে গিয়ে দেখলাম এটা হয়ে গেছে 95 টাকা, এটা হচ্ছে আর্থিক বিপর্যয়। তা এই আমার ঋণ সংকটের সাথে কিন্তু আর্থিক সংকট এবং আর্থিক বিপর্যয় দুটি কিন্তু সরাসরি জড়িত ঋণ সংকটের সাথে। এছাড়া ঋণ সংকটের সাথে যেমন আমরা হচ্ছে পুঁজিবাজারের ধসকে আমরা উল্লেখ করতে পারি। ঋণ সংকটের অন্যতম কারণ হচ্ছে পুঁজিবাজারের ধস। বিশেষ করে বাংলাদেশের যে পুঁজিবাজারের ধসটা আমাদের 2011-12 সালে যে পুঁজিবাজারের ধসটা নামে, 2011-12 সালের আমাদের বাংলাদেশের পুঁজিবাজারের ধসটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তা এই পুঁজিবাজারের যখন ধস নামে তখন সেটা আমাদের ঋণ সংকটকে ত্বরান্বিত করে। এছাড়া বৈদেশিক মুদ্রা বাজারে যখন সংকট হয়, তা বৈদেশিক মুদ্রা বাজার যখন সংকট হয়, ডলার এভেলেবল পাচ্ছি না, কিংবা ইউরো এভেলেবল নাই, কিংবা আমি দিনার পাচ্ছি না, দিরহাম পাচ্ছি না, আমি যেতে পারতেছি না, এটা আমার ঋণ সংকটকে ত্বরান্বিত করে। আবার একইভাবে কোনো দেশের সরকার কর্তৃক বৈদেশিক যে ঋণ নেওয়া হয়েছিল, এই বৈদেশিক ঋণ পরিশোধের ব্যর্থতা, এই প্রভৃতিকে কিন্তু মূলত আমরা ঋণ সংকটের জন্য দায়ী করতে পারি। তাই এই প্রভৃতি মূলত আমাদের আর্থিক সংকট এবং আর্থিক বিপর্যয়ের জন্য অন্যতম কারণ। আমরা এক্ষেত্রে যদি বলি, আমরা উদাহরণস্বরূপ ঋণ সংকটের কিছু উদাহরণ দিতে পারি। আমরা 1980 দশকে যেতে পারি। 1980 সালে কি আমরা দেখতে পারি ল্যাটিন আমেরিকার দেশসমূহে কিন্তু খুব চরমভাবে ঋণ সংকট দেখা দেয়। এবার আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ঋণ সংকটের কথা বলতে পারি। 1997-98 সালে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে ঋণ সংকট বা ঋণ বিপর্যয় বা আর্থিক বিপর্যয় মারাত্মক আকারে দেখা দিল, আর্থিক বিপর্যয় বিশেষ করে। 1998 সালে রাশিয়া সরকারের ঋণ পরিশোধের ব্যর্থতা এবং রাশিয়ার মুদ্রা রুবেলের দাম কিন্তু কমে যায়। আমরা 1998 সালে রাশিয়ার অর্থনৈতিক সংকটটা আমরা বা যে ঋণ পরিশোধের যে ব্যর্থতা, ঋণ সংকটটা আমরা দেখতে পাই, তাদের রুবেলের দাম কমে গেল। এরপরে আমরা 29 সালে যদি খেয়াল করি, যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর মহা অর্থনৈতিক মন্দা শুরু হয় 1929 সালে, যে কারণে কিন্তু সেই সময় ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করে এই অর্থনৈতিক সংকট বা অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য। তা এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলোতে যখন অর্থনৈতিক সংকট দেখা দেয় বা অর্থনৈতিক মন্দা শুরু হয়, এর ফলে দেখা যায় যে ব্যাংকিং খাতে কিন্তু মারাত্মক আকারে কিন্তু অর্থ সংকট দেখা দিয়েছিল। তা এই আর্থিক মন্দার মূলত আর্থিক সংকটের অন্যতম কারণ। এছাড়া আমরা যদি দেখতে পাই যে 2008 সালে বৈদেশিক মহানদাজন কিন্তু যুক্তরাষ্ট্রের আর্থিক বাজেট বা যুক্তরাষ্ট্রের যে বিনিয়োগকারী যে উদীয়মান অর্থনৈতিক দেশ বা বিশ্বের যে অর্থনীতির যে ভারসাম্যহীনতা, এগুলোকে কিন্তু আমরা হচ্ছে ঋণ সংকটের নেপথ্যের কারণ হিসেবে উল্লেখ করা যেতে পারে। শিল্পোন্নত অঞ্চল, বিশেষ করে ইউরোপের আমরা ঋণ সংকটের কথা বলতে পারি। শিল্পোন্নত যে অঞ্চল ইউরোপের যে ঋণ সংকট, তো এই ইউরো সংকটকে দেখা যাচ্ছে ইউরো সংকটের মধ্যে গ্রিসের আমরা ঋণ সংকট দেখলাম, অর্থ সংকট, ইউরো সংকট দেখলাম গ্রিস, পর্তুগাল, স্পেন, আয়ারল্যান্ড, ইতালি, এই দেশগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু এই সংকটের সমাধান করার আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে সে দেশের সরকারগুলো। তা এই যে এর ফলে কিন্তু মূলত ইউরোপের দেশগুলো তাদের ঋণ সীমা নির্ধারণ করে দেয়। তা মূলত আমরা যদি দেখি আমাদের যে ঋণ সংকট বা আর্থিক সংকট কিংবা যে আমরা যেটা বলছি আর্থিক সংকট কিংবা আর্থিক বিপর্যয়, তো পৃথিবীতে ঋণ সংকট কিংবা আর্থিক সংকট কিংবা আর্থিক বিপর্যয় কিন্তু প্রথম শুরু হয় 1980-তে ল্যাটিন আমেরিকার দেশগুলোর মাধ্যমে, এটা সূত্রপাত হয়। তা এই যে ঋণ সংকট বা আর্থিক সংকটের সৃষ্টি হলো ল্যাটিন আমেরিকাতে, এই সংকটকে মূলত হচ্ছে লস্ট ডিক্যাড নামে হচ্ছে পরিচয় করা অভিহিত করা হয়। তা এটার কারণ ছিল হচ্ছে ল্যাটিন আমেরিকার দেশগুলো হচ্ছে বৈদেশিক ঋণ নিয়ে ফেলে অনেক বেশি। তা এই বৈদেশিক ঋণ তারা শোধ করতে না পেরে দেউলিয়া অবস্থানে চলে যায়।
অর্থাৎ এই ল্যাটিন আমেরিকার দেশগুলো তাদের যে ঋণ নিয়েছিল সেই ঋণগুলো তারা পরিশোধ করতে না পারে তারা নিজেদেরকে দেউলিয়া হিসেবে ঘোষণা করার মতো পর্যায়ে চলে যায়। তো এই দেশগুলোর মধ্যে অন্যতম ছিল হচ্ছে মূলত আমরা ব্রাজিলের কথা বলতে পারি, আর্জেন্টিনার কথা বলতে পারি, মেক্সিকোর বলতে পারি। যাই হোক, তো এই দেশগুলো 1970-80 সালে কী করলো, তাদের শিল্প প্রসারের জন্য বা ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের জন্য তারা বিশ্বব্যাংক থেকে অতিমাত্রায় ঋণ গ্রহণ করে থাকে। তো 80-এর দশকে যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMFও 187টা দেশকে ঋণ প্রদান করে কাঠামোগত উন্নয়নের ফলে, এই সময় ওই দেশগুলোর প্রবৃদ্ধি দেখা গেল মাত্র প্রবৃদ্ধি হলো 2.2%। এই প্রবৃদ্ধি কমতে শুরু করলো, ওদের ঋণ নেওয়ার ফলে প্রবৃদ্ধি বৃদ্ধির পরিবর্তে কমতে শুরু করলো। তো এই প্রবৃদ্ধির যখন কমলো তখন মূলত তাদের আর্থিক সংকটটা দেখা দিল। তো এই যে IMF থেকে আমরা দেখলাম যে 187টি দেশ ঋণ নিল, আবার বিশ্বব্যাংক থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো ঋণ নিল। তো এই দেশগুলো যে ঋণ দিল, এই দেশগুলোর কিন্তু দুইটা শর্ত ছিল, প্রধান দুইটা শর্ত ছিল, একটা ছিল শিক্ষা এবং একটা ছিল স্বাস্থ্য খাত। অর্থাৎ স্বাস্থ্য এবং শিক্ষা খাতে তাদেরকে বরাদ্দ রাখতে হবে ঋণের মধ্যে। এক্ষেত্রে বলা হয় যে শিক্ষা খাতে তাদের বরাদ্দ রাখতে হবে, বরাদ্দ যতক্ষণ 25% কমিয়ে ফেলতে হবে। অর্থাৎ এখানে দুইটা খাতে তাদের বরাদ্দ কমিয়ে ফেলার উপরে শর্ত দেওয়া হয়, একটা ছিল স্বাস্থ্য খাতে, একটা ছিল শিক্ষা খাতে বরাদ্দ কমিয়ে ফেলতে হবে। তা এর মধ্যে একটা ছিল যে স্বাস্থ্য খাতে 50% হারে অর্থ বরাদ্দ কমাতে হবে, শিক্ষা খাতে 25% হারে অর্থ কমিয়ে ফেলতে হবে। এই দুইটা খাতে অর্থ কমিয়ে ফেলার জন্য শর্ত আরোপ করা হয়। পরবর্তীতে এই ঋণ শোধ করার জন্য নতুন করে আবার এই দেশগুলো ঋণ গ্রহণ করতে কিন্তু বাধ্য হয়। এই ঋণ শোধ করার জন্য ঋণ গ্রহণ করতে হলো, মজার একটা ব্যাপার। তা ল্যাটিন আমেরিকার এই দেশগুলোর জন্য 80-এর দশক ছিল মূলত ভয়াবহ এক দশক। এরপর 1982 সালে আমরা যদি দেখি মেক্সিকোর ঋণ সংকট বা আর্থিক সংকট, এই মেক্সিকোর আর্থিক সংকট কিন্তু দেশের মজুরি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, মৌলিক অবকাঠামোগত সব কিছুতে কিন্তু কমিয়ে আনতে হয় ঋণ পরিশোধের জন্য, একেবারে সব ক্ষেত্রে বাজেট কমাতে হয়। এরপর 1992 সালে এসে এটা আস্তে আস্তে ঋণ সংকটটা কাটতে শুরু করলো। তো সর্বোপরি আমরা বলতে পারি যে আসলে ঋণ সংকটের জন্য কতিপয় বিষয় দায়ী আমাদের কাছে। এগুলো হচ্ছে আমরা ব্যাংকের ক্ষেত্রে আর্থিক সংকট হতে পারে, পুঁজিবাজারের ধস গুরুত্বপূর্ণ একটা, বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা বা সংকট, কোনো দেশের সরকার কর্তৃক বৈদেশিক ঋণ পরিশোধের অযোগ্যতা, এই বিষয়গুলো তো আমাদের আর্থিক সংকট বা আর্থিক বিপর্যয়ের জন্য দায়ী। আর যখন কোনো দেশে আর্থিক সংকট বা আর্থিক বিপর্যয় দেখা দেয় তখন সেই দেশ মূলত ঋণ সংকটে পতিত হয়। এক্ষেত্রে পূর্বে ঋণ পরিশোধের জন্য দেশকে আবার পুনরায় নতুন করে ঋণ গ্রহণ করতে হয়। উদাহরণস্বরূপ আমরা বললাম 1980 সালে ল্যাটিন আমেরিকার দেশগুলোর কথা, যেখানে আমরা দেখলাম যে তারা হচ্ছে এগুলো। এরপর 1997-98 সালে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক বিপর্যয়, 1998 সালে রাশিয়ার ঋণ পরিশোধের ব্যর্থতা, যেখানে রুবেলের মূল্য কমে গেল। 1929 সালে যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপের দেশগুলোর মধ্যে অর্থনৈতিক মহামন্দা বা মহামন্দা শুরু হলো, অর্থনৈতিক মন্দা যেটা আমরা বলি, বা অর্থনৈতিক বিপর্যয় যেটা, যার পরিপ্রেক্ষিতে নিউ ডিল ব্যবস্থা পরিবর্তন করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এরপর আমরা যদি দেখি যে মূলত বিশ্বব্যাংক এবং IMF যে দেশগুলোকে ঋণ দিয়েছিল 1970-80 দশকে, সেই দেশগুলোর ঋণের সংকট এবং তাদের শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ 50 এবং 25% কমিয়ে আনা। এরপর আমরা দেখলাম যে মেক্সিকো তাদের ঋণ পরিশোধের জন্য তাদের বরাদ্দ সব ক্ষেত্রে কমাতে বাধ্য হলো। তো এটা ছিল আমাদের ঋণ সংকটের মূল কারণগুলো। এগুলো একটু আপনাদের সাজিয়ে লিখতে হবে পরীক্ষার খাতায়। আমি কি পয়েন্টগুলো বললাম। এরপর চলে আসি সরাসরি বৈদেশিক বিনিয়োগ। সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা FDI বলি আমরা, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা সরাসরি বৈদেশিক বিনিয়োগ বলি আমরা। তা সরাসরি বৈদেশিক বিনিয়োগ কাকে বলা হয়? তো যখন কোনো বিদেশি বিনিয়োগকারী কোনো দেশের সরাসরি উৎপাদনমূলক প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী লাভজনক হবে এই বিবেচনায় অর্থ বিনিয়োগ করে থাকে বা মূলধন হস্তান্তর করে থাকে, তখন সেটাকে আমরা বলি সরাসরি বৈদেশিক বিনিয়োগ, FDI বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আবারও বলছি, যখন কোনো বিদেশি বিনিয়োগকারী কোনো দেশে সরাসরি উৎপাদনমূলক প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী লাভের আশায়
বিবেচনা লাভের বা লাভজনক দীর্ঘমেয়াদী লাভজনক বিবেচনা করে বিনিয়োগ করে থাকে বা মূলধন হস্তান্তর করে থাকে, তখন সেটাকে আমরা বলি সরাসরি বৈদেশিক বিনিয়োগ। সরাসরি বৈদেশিক বিনিয়োগ হলো মূলত উন্নত দেশের বেসরকারি উদ্যোক্তারা প্রায় মূলত আমরা দেখি যে উন্নত দেশের যারা বেসরকারি উদ্যোক্তা আছে, এই উন্নত দেশের বেসরকারি উদ্যোক্তারা সাধারণত স্বল্প উন্নত দেশ বা অনুন্নত দেশগুলোতে বিনিয়োগ করে থাকে এবং এখান থেকে তারা কিন্তু মুনাফা অর্জন করে থাকে। তাদের বিনিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর এই পুরো মুনাফাটা কিন্তু তারা নিজ দেশে নিয়ে চলে যায়। অর্থাৎ উন্নত বিশ্বের বেসরকারি উদ্যোক্তারা প্রায় সময় আমরা দেখি স্বল্প উন্নত অনুন্নত দেশে বিনিয়োগ করে থাকে। এই বিনিয়োগের পুরো মুনাফাটা তারা নিয়ে নেয় এবং তারা বিনিয়োগের পুরো মুনাফাটা কিন্তু নিজ দেশে নিয়ে চলে যায়। তবে এক্ষেত্রে আমরা দেখি যে প্রায়শই দেখি যে পুনরায় তাদের বিনিয়োগের পরিমাণটা কম। তারা যে মুনাফা অর্জন করছে, মুনাফা নিজ দেশে চলে যাচ্ছে, কিন্তু পুনরায় যাওয়ার বিনিয়োগ করবে এই ধারণাটা খুব কম, যদি এখন আস্তে আস্তে এটা প্রসারণ হচ্ছে। এছাড়াও যদি আমরা দেখি যে সরাসরি বৈদেশিক বিনিয়োগের অন্যতম একটি কারণ হচ্ছে অধিক মুনাফা লাভের আশা। অর্থাৎ অধিক মুনাফা লাভের আশায় কিন্তু তারা মূলত উৎপাদন কৌশল গ্রহণ করে এবং সংশ্লিষ্ট দেশের পক্ষে যেটা একেবারে অনুপযুক্ত হয় সেটাও কিন্তু তারা সে কৌশল গ্রহণ করে। অর্থাৎ মনে করেন বিদেশি নিয়োগ হলো এক দেশে সরাসরি বৈদেশিক বিনিয়োগ, তো ওই সরাসরি বৈদেশিক বিনিয়োগকারী তার অতিরিক্ত মুনাফা লাভের আশায় সে কিছু পদক্ষেপ গ্রহণ করে থাকে, যে পদক্ষেপগুলো ওই দেশের জন্য অনুপযুক্ত বা যথাযথ নাও হতে পারে, সেগুলো করে থাকে। স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক পুনর্গঠনে অনেক সময় মূলত সরাসরি বৈদেশিক বিনিয়োগের উপরে নির্ভর হতে হয় এবং এই সরাসরি বৈদেশিক বিনিয়োগের উপর তারা নির্ভরশীল হয়ে পড়ার ফলে আরেকটা জিনিসের অসুবিধা হয়, তাদের নিজস্ব বিনিয়োগকৃত শিল্পের কিন্তু তখন একেবারে প্রক্রিয়া কিন্তু ব্যাহত হয়। অর্থাৎ যখন কোনো দেশ সরাসরি বৈদেশিক বিনিয়োগের উপর নির্ভর করে, তখন সে দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগের নির্ভরের কারণে নিজ দেশের যে শিল্পে বিনিয়োগ ছিল সেই বিনিয়োগ প্রক্রিয়া কিন্তু ব্যাহত হয়। তো স্বাভাবিক বা বিনিয়োগ গ্রহণকারী দেশ কিন্তু কিছু লাভের আশায় কিন্তু বিনিয়োগ করে থাকে। তাই সরাসরি বৈদেশিক বিনিয়োগের কিছু ভালো এবং খারাপ দিক বা ফলাফল অর্জিত হতে পারে। অর্থাৎ সরাসরি বৈদেশিক বিনিয়োগের ফলে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, বা এর কিছু ফলাফল আমরা লক্ষ্য করতে পারি। নাম্বার 1 হচ্ছে যখন সরাসরি বৈদেশিক বিনিয়োগ হয়, এই সরাসরি বৈদেশিক বিনিয়োগের ফলে স্বাগতিক দেশের জনগণ কিন্তু বা স্বাগতিক দেশের জনগণের ভোগ্যপণ্যের কিন্তু কম মূল্যে কিন্তু তারা ভোগ্যপণ্য পেয়ে থাকে। অর্থাৎ স্বাগতিক দেশের ভোক্তারা কম মূল্যে উন্নতমানের পণ্যের সরবরাহ নিশ্চিত করতে পারে, উন্নতমানের পণ্যের ভোগের সুযোগ লাভ করতে পারে, একটা নাম্বার 1 সুযোগ। নাম্বার 2 হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কিন্তু স্বাগতিক দেশের পণ্যের উৎপাদন, পণ্যের বিক্রয় এবং পণ্যের বন্টনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাহ্যিক অর্থনৈতিক ব্যয় সুবিধা সৃষ্টি করে থাকে। নাম্বার 3 হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের ফলে স্বাগতিক দেশের মূলধনের প্রবাহ বাড়ে। অর্থাৎ যে দেশে আমি বিনিয়োগ করছে সেই দেশে কিন্তু মূলধনের প্রভাব বেড়ে যায়, ফলে এরূপ দেশের শ্রমের উৎপাদন, শ্রমের দক্ষতা এবং শ্রমিকের মজুরির কিন্তু বৃদ্ধি পায়। তবে অনেক সময় দেখা যায় যে যখন বিনিয়োগের ফলে যখন শর্ত আরোপ করা হয় তখন এটা উল্টাটা আমরা দেখি, বা প্রান্তিক জনগণের দক্ষতা কমতে থাকে, আমরা এর কারণে দেখতে পাই। আরেকটা হচ্ছে মূলত বৈদেশিক বিনিয়োগের দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ করে থাকে বা বিদেশি বহুজাতিক যে কোম্পানির মাধ্যমে যে বিনিয়োগগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু দেশের বাজেট এবং পরিকল্পনা প্রণয়নে কিন্তু অনিবার্য হস্তক্ষেপ করে থাকে। অর্থাৎ একটু বলি এখানটায়, যখন কোনো দীর্ঘমেয়াদী যখন কোনো বৈদেশিক বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করে থাকে কিংবা যখন বহুজাতিক কোনো কোম্পানি যখন কোনো দেশে বিনিয়োগ করে থাকে, তখন ওই দেশের বাজেট প্রণয়নে, ওই দেশের পরিকল্পনা গ্রহণে কিন্তু ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান কিন্তু প্রভাব বিস্তার করে থাকে। সেক্ষেত্রে স্বল্পোন্নত দেশ ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব কিন্তু অনেক সময় মেনে নেয়, এটা একটা অসুবিধা। আরেকটা প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের কিন্তু স্বাগতিক দেশ বিভিন্ন উপকরণের অর্থাৎ উন্নত মানের কিন্তু প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হতে পারে, দেশের জনগণের কর্মদক্ষতা বৃদ্ধি পায়, এটা একটা গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হেতু আমরা যদি দেখি যে বিদেশি বিনিয়োগকারীদের সাথে দেশীয় বিনিয়োগকারীদের কিন্তু প্রতিযোগিতা সৃষ্টি হয়। যখন কোনো বিদেশি বিনিয়োগকারী যখন আমার দেশে বিনিয়োগ করে, তখন ওই বিদেশি বিনিয়োগকারীর সাথে আমাদের দেশের বিনিয়োগকারীর কিন্তু প্রতিযোগিতা সৃষ্টি হয়, এটা একটা গুরুত্বপূর্ণ।
এই প্রতিযোগিতা সৃষ্টির ফলে আমরা দেখি অনেক সময় আসলে যেটা হয় যে দেশীয় বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় এটা হয়ে থাকে, দেশীয় বিনিয়োগের ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সবগুলো আমরা দেখতে পাই যে আসলে বৈদেশিক বিনিয়োগের ফলে কিন্তু স্বাগতিক দেশে কিন্তু সরাসরি মূলধনের আগমন নিশ্চিত হয় এবং এর ফলে কিন্তু স্বল্পমেয়াদে স্বাগতিক দেশের লেনদেনের ভারসাম্য কিন্তু উন্নতি হয়। এটা গেল হচ্ছে সরাসরি বৈদেশিক বিনিয়োগের কারণটা। এরপর আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, আমি এটা পড়াবো না, আপনাদের আর্থিক উদারীকরণ যেটা বলা হয় অর্থাৎ ফিনান্সিয়াল লিবারালাইজেশন, এই ফিনান্সিয়াল লিবারালাইজেশনটা আপনাদের পড়তে হবে। তো আর্থিক উদারীকরণের কিছু উদ্দেশ্য আছে, দেখবেন এখানে দেওয়া আছে আপনাদের সেটে, এর উদ্দেশ্য গ্রহণের ব্যবস্থা বা ধাপগুলো কী কী, আর্থিক উদারীকরণের এর প্রভাব কী দেওয়া আছে। এখন আমি চলে যাব একটা বিষয়, একটা হচ্ছে আন্তর্জাতিকতাবাদ ও আঞ্চলিকতাবাদ। প্রথম হচ্ছে আন্তর্জাতিকতাবাদ আর আঞ্চলিকতাবাদ, দুইটা। যে আন্তর্জাতিকতাবাদ বিশ্বের সকল মানুষ, সেটা মূলত লালিত একটা ভ্রাতৃত্বের অনুভূতি। যখন বিশ্বের সকল মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্বের অনুভূতি সৃষ্টি হয় তখন সেটাকে আমরা বলি আন্তর্জাতিকতাবাদ। আন্তর্জাতিকতাবাদ শান্তিপূর্ণ সহযোগিতা এবং সহাবস্থানকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন চিন্তাশক্তি এবং বিভিন্ন অনুভূতির পদ্ধতির মাধ্যমে পরিচালিত হয়। সে অর্থে আমরা বলতে পারি যখন বিশ্বের জনগণের মধ্যে শান্তিপূর্ণ সহযোগিতা সহাবস্থান ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মকাণ্ড, চিন্তাশক্তি এবং অনুভূতির সংমিশ্রণ হয় তখন সেটাকে বলা হয় আন্তর্জাতিকতাবাদ। তা আন্তর্জাতিকতাবাদের মূল কথা হচ্ছে শান্তি এবং উন্নয়নের স্বার্থে সমগ্র বিশ্বের মাঝে অংশীদারিত্বমূলক ব্যবস্থা গড়ে তোলা। আন্তর্জাতিকতাবাদের মূল উদ্দেশ্য হচ্ছে শান্তি এবং উন্নয়নের স্বার্থে সমগ্র বিশ্বের জনগণের মধ্যে অংশীদারিত্বমূলক সম্পর্ক গড়ে তোলা। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এই আন্তর্জাতিকতাবাদের বিভিন্ন দেশ, বিভিন্ন জাতির মধ্যে অংশীদারিত্বমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করে থাকে। আমরা জাতিসংঘের কথা বলতে পারি, আমরা ন্যাটোর কথা বলতে পারি, আমরা হচ্ছে ন্যামের কথা বলতে পারি, আমরা আসিয়ানের কথা বলতে পারি, সার্কের কথা বলতে পারি, অনেক সংগঠন আছে, ওআইসির কথা বলতে পারি। এরা হচ্ছে মূলত আন্তর্জাতিকতাবাদ। এই আমরা আন্তর্জাতিকতাবাদের ভিতরে আবার আঞ্চলিকতাবাদ আসবে তখন আমরা কিন্তু এই যে আসিয়ান বা সার্ক এগুলো আঞ্চলিকতাবাদের মধ্যে চলে আসবে। আন্তর্জাতিকতাবাদের মধ্যে আমরা মূলত বিশ্বব্যাংককে ফেলাতে পারি, জাতিসংঘকে ফেলাতে পারি, ডব্লিউটিওকে ফেলাতে পারি। এবার আঞ্চলিকতাবাদ কি? আঞ্চলিকতাবাদটা একটু দেখি আমরা। আঞ্চলিকতাবাদ, আঞ্চলিকতাবাদ হচ্ছে শান্তিপূর্ণ সহযোগিতা ও সহাবস্থানের আন্তর্জাতিক রাজনীতির যে নতুন প্রপঞ্চ সেটা হচ্ছে আঞ্চলিকতাবাদ। অর্থাৎ বলি যে শান্তিপূর্ণ সহযোগিতা এবং সহাবস্থানের যে আন্তর্জাতিক রাজনীতির নতুন প্রপঞ্চ সেটা হচ্ছে আঞ্চলিকতাবাদ। অর্থাৎ কোনো একটি বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে এবং সে অঞ্চলের সার্বিক বিকাশের কথা ভেবে যে ঐক্যবদ্ধ আন্দোলন বা চেতনা গড়ে ওঠে তাকে বলা হয় আঞ্চলিকতাবাদ। এই আঞ্চলিকতাবাদ হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের স্বার্থে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার কাঠামো। আবারও বলছি, তাহলে আঞ্চলিকতাবাদ হচ্ছে অর্থনৈতিক, সামাজিক ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন ও প্রসারের স্বার্থে কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতার কাঠামো। এটা হচ্ছে আঞ্চলিকতাবাদ। তা আঞ্চলিকতাবাদের আমরা যদি দেখি জাতিসংঘ কর্তৃক আঞ্চলিক সংগঠন সৃষ্টি স্বীকৃতি লাভ করায় কিন্তু আঞ্চলিকতাবাদ জনপ্রিয়তা হয়েছে। অর্থাৎ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত যে আঞ্চলিক সংগঠনগুলো সৃষ্টি হয়, আঞ্চলিক সংগঠনগুলো সৃষ্টির মধ্য দিয়েই আঞ্চলিকতাবাদ বিকাশ লাভ করতে সক্ষম হয়েছে। এই উদাহরণ হিসেবে আমরা আসিয়ানের কথা বলতে পারি, সার্কের কথা বলতে পারি, বিমস্টেকের কথা বলতে পারি, সাপ্টার কথা বলতে পারি, নাফটার কথা বলতে পারি, জিএসএসের কথা বলতে পারি, আমরা আফ্রিকান ইউনিয়নের কথা বলতে পারি, আরব লীগের কথা বলতে পারি, কিংবা আমরা ইউরোপীয় ইউনিয়নের কথা বলতে পারি। এবার একটা আঞ্চলিকতাবাদ। এখন চলে এসে যে আসলে আন্তর্জাতিকতাবাদ যেটা আছে, আন্তর্জাতিকতাবাদ আর আঞ্চলিকতাবাদ পরিপূরক কিনা একে। এখন যদি আমরা দেখি যেমন এটা পরিপূরক কিনা বা এটার গুরুত্ব কিনা, এটা একটু খেয়াল করবো। আবার বলছি যে
আন্তর্জাতিকতাবাদ ও আঞ্চলিকতাবাদ পরিপূরক কিনা, কিংবা আঞ্চলিকতাবাদের গুরুত্বটা কি? নাম্বার 1 হলো, যদি দেখি, মনে করেন ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্ব। তো এই ভারত পাকিস্তানের দ্বন্দ্ব যদি ভারত পাকিস্তান সার্কের মাধ্যমে মিটিয়ে ফেলতে পারে বা আঞ্চলিকভাবে যদি নিরসন করতে পারে, তাহলে এই বিষয়টাকে কিন্তু আবার পুনরায় জাতিসংঘ গঠনের কোনো দরকার হয় না। তাহলে আমরা যদি একেবারে বইয়ের ভাষায় বলতে পারি, তাহলে নাম্বার 1 হলো, যখন কোনো বিরোধ বা যে সমস্ত বিরোধ আঞ্চলিক স্তরে মিটিয়ে ফেলা সম্ভব বা মিটিয়ে ফেলা যেতে পারে, সেগুলোকে অহেতুক জাতিসংঘের সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া ঠিক না, বা এটা সঠিক উপায় হয় না, এটা এখানে শেষ হয়ে যায়, এটা সম্ভব। তো এক্ষেত্রে আমাদের আঞ্চলিকতাবাদ মূলত আন্তর্জাতিকতাবাদকে সহযোগিতা করছে। নাম্বার 2 হলো, যদি আঞ্চলিকতার স্তরে কোনো সমস্যা যদি মিটিয়ে ফেলা সম্ভব না হয়, এই সমস্যা যদি তখন জাতিসংঘে চলে যায়, তখন এটা মূলত জটিলতা বাড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কারণটা হচ্ছে, অধিক সংখ্যক সদস্যের মধ্যে তখন কোনো বিবাদ উপস্থিত করা হলে, যেহেতু হচ্ছে জাতিসংঘের সদস্য সংখ্যা বেশি, তখন অধিক সংখ্যক সদস্যের মধ্যে যখন কোনো একটা সমস্যাকে উদ্ভাবন করা হয় বা উত্থাপন করা হয়, তখন এই অধিক সংখ্যক সদস্যের মধ্যে মতবিরোধ কিন্তু দেখা দেয়। মনে করেন আপনি আমি 2 জন আছি, 2 জনের মধ্যে একটা সমস্যা দেখা দিল, আমরা 2 জন এটাকে মিটিয়ে ফেললাম। তো যখন এই 2 জনের এখানে 10 জন থাকবে, যখন এই 10 জনের মধ্যে যখন আমাদের 2 জনের সমস্যার উত্থাপন করব, তখন দেখা যাবে এখানে মতভেদটা বেশি হয়, যার ফলে দেখা যায় যে আসলে ওই মতবিরোধের সম্ভাবনা বেড়ে যায়, ওটা হ্রাসের সম্ভাবনা কমে যায়। যে কারণে বলা হচ্ছে যে ক্ষুদ্রতা এলাকায় বিরোধের সম্ভাবনাও কিন্তু তুলনামূলকভাবে বেশি থাকে। তা বিরোধের যে সম্ভাবনা আছে তুলনামূলকভাবে কম, অর্থাৎ বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে মূলত বর্তমান বিশ্বে আঞ্চলিকতাবাদ হচ্ছে বিরোধের স্থানীয় সমস্যা সমাধানের উপরে গুরুত্ব আরোপ করে থাকে। নাম্বার 3 যদি বলি, যে আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে যখন সুসম্পর্ক বা ব্যাপক সহযোগিতা স্তর উন্নীত হয়, তখন কিন্তু এর মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক যে চর্চা বিভিন্ন দেশের মধ্যে বা আঞ্চলিক উন্নয়নের যে প্রভাবশালী, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। অর্থাৎ যখন আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে বন্ডিংটা স্ট্রং হয়, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়, সুসম্পর্কটা বজায় থাকে, তখন ওই অঞ্চলে দেখি যে ওই অঞ্চল বা ওই অঞ্চলের সংগঠনের সঙ্গে গণতান্ত্রিক পন্থা বজায় থাকে এবং তাদের উন্নয়নশীল বা তারা কিন্তু তাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক দিক দিয়ে তারা কিন্তু উন্নয়নশীলতা পর্যায়ে এগিয়ে যায় বা উন্নত বিশ্বের তারা সুবিধা ভোগ করে থাকে। আরেকটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ, সেটা হলো কোনো দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য কিন্তু মূলধন, প্রযুক্তির কৌশলের প্রয়োজনীয়তা আছে, তেমনি কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রয়োজনীয়তা হচ্ছে পারস্পরিক সহযোগিতা। তা এক্ষেত্রে আঞ্চলিকতাবাদের ভূমিকা হচ্ছে অনস্বীকার্য পারস্পরিক সহযোগিতা উন্নয়নের জন্য। এছাড়া যদি দেখি আমরা একটি অঞ্চলের কয়েকটি রাষ্ট্রের মধ্যে ভাষা, ধর্ম, সংস্কৃতি এবং অন্যান্য বিষয়ে কিন্তু কিছু সাদৃশ্য থাকে, এই সাদৃশ্য সহযোগিতার পরিধিকে কিন্তু সম্প্রসারিত করে এবং বিশেষভাবে কিন্তু একে অপরকে সহযোগিতা করে। এক্ষেত্রে আমরা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলতে পারি, আমাদের সাথে ভাষার মিল আছে, সংস্কৃতিরও মিল পাই আমরা। তো এভাবেই হচ্ছে আমরা দেখে থাকি। আবার তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যদি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনগুলো মৌলিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করি, তো তাত্ত্বিকভাবে কিন্তু আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে সংগঠনগুলো আছে, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে কিন্তু কোনো বিভেদ নাই বা কোনো মতবিরোধ নেই, কারণ উভয় সংগঠন কিন্তু পারস্পরিক সহযোগিতা এবং সহাবস্থানের ভিত্তিতে কিন্তু পরিচালিত হয়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি মূলত হচ্ছে আঞ্চলিকতাবাদকে আন্তর্জাতিকবাদের অন্তরায় বলার কোনো সুযোগ নেই। মূলত আঞ্চলিকতাবাদ আন্তর্জাতিকতাবাদকে প্রমোট করে এবং আঞ্চলিকতাবাদ যদি আন্তর্জাতিক মূলনীতিকে বজায় রেখে বিকশিত হয়, তাহলে সেই আঞ্চলিকতাবাদ মূলত আন্তর্জাতিকতাবাদের শাখা হিসেবে কিন্তু পরিগণিত হয়। তো এটা গেল হচ্ছে আঞ্চলিকতাবাদ ও আন্তর্জাতিকতাবাদ। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, 41তম বিসিএস লিখিত জন্য বিশেষ করে। বিসিএস এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। 41তম বিসিএস লিখিতের ক্ষেত্রে আবার বলছি, উত্তর দক্ষিণ সম্পর্ক। তো
তো উত্তর দক্ষিণ সম্পর্ক যেটা হচ্ছে আমরা ওয়াইলি ব্র্যান্ডের নাম শুনেছি। ওয়াইলি ব্র্যান্ডের মূলত নর্থ সাউথ প্রোগ্রাম ফর সার্ভাইভাল একটা রিপোর্ট ছিল। এই ওয়াইলি ব্র্যান্ডের নর্থ সাউথ প্রোগ্রাম ফর সার্ভাইভাল এই রিপোর্টে মূলত অর্থনৈতিক বা আর্থসামাজিক বিভিন্নতার পরিপ্রেক্ষিতে কিন্তু উন্নত শিল্প রাষ্ট্র এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কিন্তু সম্পর্ক স্থাপন করা হয়। তা এখানে আমাদেরকে দুইটা জিনিস বুঝতে হবে উত্তর দক্ষিণ সম্পর্ক বোঝার ক্ষেত্রে, তাহলে আমরা স্পষ্ট বুঝবো যে উত্তর দক্ষিণ সম্পর্কটা কীভাবে হয় বা এই সম্পর্কটা কী জিনিস আসলে, এটা একটু বুঝতে হবে আমাদের। নাম্বার 1 হচ্ছে উত্তর বলতে কি বোঝানো হয়। উত্তর বলতে একটা হচ্ছে উত্তর আমেরিকা, একটা হচ্ছে পশ্চিম ইউরোপ। উত্তর দক্ষিণের সম্পর্ক হচ্ছে উত্তর বলতে আমরা হচ্ছে উত্তর আমেরিকার দেশগুলো, উত্তর আমেরিকার দেশগুলো বলতে বিশেষ করে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর পশ্চিম ইউরোপের দেশগুলোকে বুঝিয়ে থাকে। আর একটা হচ্ছে দক্ষিণ। দক্ষিণ বলতে এখানে কয়েকটা বিষয় একটু খেয়াল রাখবেন। একটা হচ্ছে উন্নয়নশীল প্লাস অনুন্নত যে দেশগুলো আছে, উন্নয়নশীল প্লাস অনুন্নত দেশগুলো। তা এর ক্ষেত্রে মূলত আমরা যদি দেখি, এর ক্ষেত্রে যদি স্পেসিফিক করি আমরা, তাহলে স্পেসিফিকভাবে করলে হয় দক্ষিণ আমেরিকা প্লাস আফ্রিকা প্লাস এশিয়া, এই দেশগুলোকে ফেলা হয় দক্ষিণে। তাহলে উত্তর দক্ষিণ সম্পর্ক বোঝার ক্ষেত্রে আগে আমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে উত্তর বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি আর দক্ষিণ বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি। তাহলে উত্তর বলতে আমরা উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপকে বোঝাচ্ছি, আর দক্ষিণ বলতে উন্নয়নশীল বা অনুন্নত যে দেশগুলো আছে, বিশেষ করে আমাদের এই যে আফ্রিকা বা দক্ষিণ আমেরিকা কিংবা এশিয়ার যে দেশসমূহ আছে, এই দেশগুলোকে দুইটি অঞ্চলে বিভক্ত করা হয়। আমরা যদি দেখি, আমরা উত্তরের দেশ হিসেবে যাদেরকে বিবেচনা করছি, এখানে প্রশ্নটা আগে দেখি যে উত্তরের দেশ হিসেবে আমরা যাদেরকে বিবেচনা করছি আদৌ কি সে দেশগুলো কি সমবৈশিষ্ট্য সম্পন্ন কি না। আবার দক্ষিণ দেশ হিসেবে যে দেশগুলোকে সংজ্ঞায়িত করা হচ্ছে, এই দক্ষিণ দেশগুলো কিন্তু আবার একইভাবে কিন্তু তারা সমবৈশিষ্ট্যের কিনা, এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কারণটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক যে বিকাশ সাধিত হয়, এই অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থনৈতিক বিকাশ বা অর্থ ব্যবস্থাকে মাপকাঠি হিসেবে ব্যবহার করে যে অর্থনৈতিক বিকাশের হারে পর্যন্ত নির্ধারণ করা হয়েছে, তার মধ্যে কিন্তু আমরা যদি দেখি যে উত্তরের যে দেশগুলো আছে, উত্তরের সব দেশ কিন্তু পর্যাপ্ত বা আজ পর্যন্ত কিন্তু উত্তরের সব দেশ সমপরিমাণ অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পারেনি। তাহলে নাম্বার 1 হচ্ছে উত্তরের যে দেশগুলোর কথা আমরা বলছি, সে দেশগুলো আসলে সমবৈশিষ্ট্যের নাম। যেমন আমরা যদি দেখি এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলতে পারি, আমরা ব্রিটেনের কথা বলতে পারি, কিংবা ফ্রান্সের কথা বলতে পারি। তো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স, এদের কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন, এদের অর্থনৈতিক বিকাশ বলেন বা অর্থনৈতিক ব্যবস্থাকে মাপকাঠিতে যদি পরিমাপ করেন, তাহলে এরা কিন্তু একেবারে কিন্তু সমপরিমাণ তাদের কিন্তু অর্জন নেই, সমপরিমাণ কিন্তু অর্জন তারা করেনি, কেউ বেশি কেউ কম। আবার যদি আমরা দেখি জার্মানির কথা বলি, জার্মানি কিন্তু পশ্চিম ইউরোপের দেশ। জার্মানির কথা বলি, জার্মানির কিন্তু সব এলাকায় বিকাশ কিন্তু একরকম না, জার্মানি কিন্তু এক এক অঞ্চলের বিকাশ কিন্তু এক এক রকম। ঠিক একইভাবে যদি আমরা দক্ষিণ দেশগুলোর দিকে তাকাই, আগে আমরা হচ্ছে দেশগুলোর ত্রুটি বের করে নিচ্ছি। আমরা যদি আমরা দক্ষিণ দেশগুলো তাকাই, তাহলে দেখি যে এখানে কিন্তু মারাত্মক সমস্যা বিদ্যমান। দক্ষিণ যে দেশগুলো বলা হচ্ছে, অর্থাৎ দক্ষিণ দেশগুলো বলতে আমরা এশিয়ার দেশে জাপানের কথা বলতে পারি, সিঙ্গাপুরের কথা বলতে পারি, চীনের কথা বলতে পারি, ভারতের কথা বলতে পারি। ঠিক একইভাবে আমরা এখানে কিন্তু মালয়েশিয়ার কথা বলতে পারি, আবার সোমালিয়ার কথা বলতে পারি, নাইজেরিয়ার কথা বলতে পারি, বাংলাদেশের কথা বলতে পারি, আমরা আফগানিস্তানের কথা বলতে পারি, আমরা একেবারে উগান্ডার কথা বলতে পারি, মালির কথা বলতে পারি আমরা।
তা যেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণে যে দেশগুলোর কথা বলা হচ্ছে, এই দক্ষিণে যে দেশগুলো আছে এই সব দেশগুলোর যে অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক পরিস্থিতি যেগুলো আছে এগুলো তো আদৌ কিন্তু একই স্তরে নাই। কারণ জাপানের অর্থনৈতিক স্তর হচ্ছে অনেক উন্নত মানের, চীনের অর্থনৈতিক স্তর হচ্ছে অনেক উন্নত মানের, সিঙ্গাপুরও উন্নত মানের। যে কারণে আমরা কিন্তু একেবারে যদি বলি যে আমরা উত্তর যে দেশগুলো বলছি, উত্তর দেশগুলোর যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ব্রিটেন বা ফ্রান্স আছে বা কানাডা আছে, এই দেশগুলোর সাথে কিন্তু আমরা কিন্তু একবার অর্থনৈতিকভাবে সমভাবে তুলনা করতে পারি জাপান এবং চীনকে। তাহলে দেখা যাচ্ছে যে উত্তরের দক্ষিণের দেশ হিসেবে যে দেশগুলোকে চিহ্নিত করা হচ্ছে সেই দেশগুলোর মধ্যে আসলে সমবৈশিষ্ট্য বিদ্যমান না। আবার যদি দেখি আমরা যে জাপানের চেয়ে কিন্তু চীনের উন্নত পরিমাণ কম, অর্থনৈতিক উন্নত পরিমাণ কম, জাপান কিন্তু অনেক বেশি। আবার সিঙ্গাপুর যদি দেখি আমরা, জাপান ছাড়া কিন্তু সিঙ্গাপুর কিন্তু এশিয়ার যে কোনো দেশের চেয়ে অনেক উন্নত। জাপান ব্যতীত সিঙ্গাপুর এশিয়ার যে কোনো দেশের চেয়ে কিন্তু অনেক বেশি উন্নত। আবার আমরা দক্ষিণে যে আফ্রিকার দেশগুলোর কথা বলি, আফ্রিকার দেশগুলোর অবস্থান কিন্তু এই দেশগুলোর চেয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ আফ্রিকার বহু দেশে কিন্তু আমরা দুর্ভিক্ষ দেখি, খাদ্য সংকট দেখি, আবার তাদের শিল্প, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে এক শোচনীয় অবস্থা দেখি আমরা আফ্রিকার দেশগুলোকে। তাহলে দেখা যাচ্ছে যে এই উত্তর দক্ষিণ হিসেবে যে দেশগুলোকে আমরা সংজ্ঞায়িত করছি সেই দেশগুলো আসলে সমবৈশিষ্ট্যের না। তারপরেও আমাদেরকে দেশগুলোকে ধরে আমাদের আর্থিক সম্পর্ক বা সম্পর্কের টানাপোড়েনটা বিশ্লেষণ করতে হবে। আমি যদি একবার খুব ভদ্র ভাষায় বলি বা সাজিয়ে বলি তাহলে এভাবে বলতে হয়, প্রথমে আমাদেরকে লিখতে হবে যে উত্তর দক্ষিণ নিয়ে দেশগুলো কারা। এই উত্তর দক্ষিণ দেশ বলতে আমরা কাদেরকে বুঝে থাকি? উত্তর দেশগুলো আসলে অর্থনৈতিকভাবে সমভাবে বৈশিষ্ট্য কেন না, আবার দক্ষিণী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক টানাপোড়েনটা কীভাবে সাধিত হচ্ছে। এরপর চলে আসে উত্তর দক্ষিণ সম্পর্কের প্রভাব। আমরা উত্তর দক্ষিণ সম্পর্কের যে প্রভাব দেখি, তাই এই উত্তর দক্ষিণ সম্পর্কের প্রভাব প্রথমত আমাদের জীবনযাত্রার মানের উপরে প্রভাবটা পড়ে, দ্বিতীয়ত আমাদের ভোগ্যবস্তুর উপরে প্রভাবটা পড়ছে। যদি আমরা শিল্প বিকাশ এবং শিল্পের যে উন্নয়ন, কারণ যে শিল্পের যে উন্নয়ন এটা যদি খেয়াল করি তাহলে শিল্পের বিকাশ এবং শিল্পের উন্নয়ন কিন্তু উত্তরের দেশগুলো কিন্তু দক্ষিণী দেশগুলোকে ছেড়ে অনেক বেশি এগিয়ে। তাহলে শিল্পের বিকাশ এবং শিল্প উন্নয়নের ক্ষেত্রে উত্তরের দেশগুলো দক্ষিণের দেশগুলোকে ছাড়িয়ে অনেক বেশি উন্নত। যে কারণে আমরা যদি দেখি যে এই উভয় অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান এবং ভোগ্যবস্তুর প্রভাব সম্পূর্ণ আলাদা। অর্থাৎ আমরা এক্ষেত্রে দেখি যে আসলে উত্তরের জীবনযাত্রার পদ্ধতি এবং উত্তরের যে ভোগ্যবস্তুর মান এটার প্রভাব কিন্তু দক্ষিণের উপর পড়ে। এইসব ব্যাপারে দক্ষিণ কিন্তু সবসময় উত্তরকে অনুসরণ করতে চায়। দক্ষিণের দেশগুলোকে এক্ষেত্রে সবসময় উত্তরের দেশগুলোকে অনুসরণ করতে চায়, অথচ উত্তরের শিল্পের বিকাশ এবং শিল্পের উন্নয়ন কিন্তু অতিমাত্রায় বেশি। দক্ষিণে আবার শিল্পের বিকাশ এবং শিল্পের উন্নয়নটা অতিমাত্রায় কম হওয়ার ফলে কিন্তু দক্ষিণের মানুষ উত্তরকে অনুসরণ করে, একটা প্রভাব আমরা দেখি। আরেকটা হচ্ছে উত্তরের যে ভাষা আছে, উত্তরের যে সংস্কৃতি আছে, উত্তরের যে দৃষ্টিভঙ্গি আছে, এই উত্তরের ভাষা, উত্তরের সংস্কৃতি, উত্তরের যে দৃষ্টিভঙ্গি, এদের সংস্পর্শে এসে দক্ষিণের লোকগুলো কিন্তু নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি এবং নিজেদের দৃষ্টিভঙ্গিকে অনেকখানি বদলে ফেলে। আমরা যদি এক্ষেত্রে দেখি যে আমাদের মতো উন্নত দেশগুলো সাধারণত আমরা ইংরেজি ভাষার দিকে দৌড়াচ্ছি, ওই উত্তরের ভাষার প্রতি আমাদের আকৃষ্টতা। আমরা কেউ ইংরেজি শিখছি, কেউ ফরাসি শিখছি, কেউ জার্মানি শিখছি, কেউ ইতালি শিখছি। আবার আমরা আমাদের পোশাক আচার, আমাদের কালচারে কিন্তু আমরা ওদেরকে অনুসরণ করছি। তা উত্তরের এই যে জীবনযাত্রার মান বা উত্তরের যে ভোগ্যবস্তুটা উন্নত মানের হওয়ার কারণে আমরা দক্ষিণের লোকজন আমরা উত্তরকে অনুসরণ করছি, সেটা হচ্ছে তাদের ভাষা, সংস্কৃতি এবং তাদের দৃষ্টিভঙ্গির সাথে। এবং আমরা কিন্তু একেবারে এক্ষেত্রে আমরা আবার আরেকটা কাজ করতে পারি না, আমরা ওদের অনুসরণ করছি ঠিক আছে, কিন্তু দক্ষিণের অঞ্চলের মানুষগুলো কিন্তু আবার তাদের ভাষা, তাদের সংস্কৃতি বা তাদের দৃষ্টিভঙ্গি কিন্তু এখন শতভাগ বর্জন করতে পারেনি বা শতভাগ বর্জন করতে পারে না। কোনো ক্ষেত্রে দেখা যায় যে আসলে উভয়ের মিলনের ফলে যেটা হয় যে এই যে উত্তর এবং দক্ষিণের উভয়ের মিলনের ফলে মিশ্রিত একটা ভাষা পাচ্ছে, একটা সংস্কৃতি বা একটা দৃষ্টিভঙ্গি জন্মলাভ করে, যেটিকে আমরা মূলত সংকর ভাষা বা সংকর দৃষ্টিভঙ্গি, সংকর সংস্কৃতি বলতে পারি। তাই দেখা যায় যে আসলে উত্তর দক্ষিণ সম্পর্কের ফলে নিজস্ব একটা ভাষা বা সংস্কৃতি বা দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে দুইটা উত্তর দক্ষিণের মিশ্রণের ফলে।
আবার যদি আমরা দেখি যে আসলে শিল্প এবং যে কৃষ্টি যে উন্নতিতে দক্ষিণের অগ্রগতি, এই দক্ষিণের যে শিল্প এবং কৃষ্টির যে উন্নতি, দক্ষিণের শিল্প এবং কৃষ্টির উন্নতিকে মূলত উত্তর দক্ষিণ সম্পর্কের ফসল হিসেবে অনেকে গণ্য করে। যেমন আমরা 20 শতকের 5 দশকে অর্থাৎ 50-এর দশকে যদি আমরা দেখি, তার তৃতীয় বিশ্বের দেশগুলো দক্ষিণের যে দেশগুলো ছিল অর্থাৎ আফ্রিকা এবং এশিয়ার দেশগুলো, এটা এক এক করে স্বাধীন হতে শুরু করলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন হতে আরম্ভ করে। তো এই দেশগুলোর মূলত দ্রুত শিল্প বিকাশের প্রয়োজনীয়তা জাগে। এই দক্ষিণ দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন হওয়ার কারণে তাদের যে শিল্পের বিকাশের যে প্রয়োজনীয়তা জাগে, এর ফলে তারা কি করলো, তারা শিল্পের বিকাশের জন্য তৎপর হয়ে উঠলো। তৎপর হয়ে ওঠার কারণে তারা দক্ষিণ দেশগুলো নিজেদের প্রয়োজনে উত্তরের কাছ থেকে পুঁজি অর্থাৎ তারা মূলধন নিল বা অর্থ নিল, কারিগরি কৌশল ইত্যাদি কিন্তু আমদানির দিকে বিশেষ নজর দিল। দক্ষিণ দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্বাধীন হওয়ার ফলে তাদের শিল্পের বিকাশ সাধনের লক্ষ্যে তারা উত্তরের দেশের পুঁজি এবং কারিগরি কৌশলের আমদানির জন্য তারা বিশেষভাবে নজর দেয় এবং সেখান থেকে তারা পর্যাপ্ত সহযোগিতা পায়। তো উত্তরের সহযোগিতা পেয়ে কিন্তু দক্ষিণের দেশগুলো কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে সফলতা বা বাণিজ্যের বিকাশ সাধনে তৎপর হয়। ইসলাম 20 শতকের 8-এর দশকে যদি বলি, আমরা মাঝে মাঝে সময় যদি দেখি, উত্তরের শিল্প সমৃদ্ধ যে দেশগুলো ছিল, উত্তরের শিল্প সমৃদ্ধ দেশগুলো কিন্তু তারা বিশ্ববাজারের একচেটিয়া প্রভাব বিস্তার করে এবং এই একচেটিয়া প্রভাব বিস্তার করার জন্য তারা নানা কৌশল আশ্রয় নেয়। এই কৌশল হিসেবে তারা গ্যাপ গঠন করে, যেটা পরবর্তীতে বিশ্ব বাণিজ্য সংস্থার রূপ নেয়। এই বিশ্ব বাণিজ্য সংস্থা কি করলো, দক্ষিণ দেশগুলোকে বিশ্ব বাণিজ্য সংস্থা বাধ্য করলো বাণিজ্য উদ্ধারী নীতি গ্রহণ করতে এবং প্রয়োগ করতে, মানে সবার জন্য বাজার উন্মুক্ত করতে। তো এটা হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ যদি আমরা বলি তো প্রভাব সম্পর্কটা। এখন থেকে আসলে উত্তর দক্ষিণ তো আমরা সম্পর্ক দেখব, এখন দক্ষিণ দক্ষিণ সম্পর্ক, সাউথ সাউথ রিলেশন যেটা বলি, দক্ষিণ দক্ষিণ সম্পর্ক দেখি। আমরা একটু পরে ক্লাস শেষ করবো, অনেকক্ষণ হয়ে গেল, অনেক কথা বলছি। এসডিজিসটা নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করবো আজকে। তা দক্ষিণ দক্ষিণ যদি সম্পর্ক আমরা দেখি, তাহলে দক্ষিণে যে আঞ্চলিক সংস্থা আছে বা দ্বিপাক্ষিক যে সহযোগিতার মাধ্যমে বিশ্বের দেশের ভিতরে যে ন্যায় এবং সমতাভিত্তিক অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হচ্ছে, এই দক্ষিণের দেশসমূহের ভিতরে কিন্তু ঠিক একইভাবে আমরা দেখি অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে এবং আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য কিন্তু তৃতীয় বিশ্বের দারিদ্র, শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের কিন্তু পারস্পরিক যোগাযোগ এবং সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে কিন্তু তাদের সম্পর্ক উন্নয়নে আকৃষ্ট হচ্ছে। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে আসলে আঞ্চলিক সংস্থা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণের দেশসমূহের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও অর্থনৈতিক সহযোগিতার আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য যে দেশগুলোর মধ্যে যে পারস্পরিক সাহায্য এবং সহযোগিতা দেখা যায়, সেটাকে আমরা বলি দক্ষিণ দক্ষিণ সম্পর্ক। তা দক্ষিণ দক্ষিণ সম্পর্কের মাধ্যমে মূলত দক্ষিণে যে দেশসমূহ আছে, এই দক্ষিণের দেশসমূহ তাদের বহুবিধ সমস্যার সমাধান নিজেরাই গ্রহণ করতে উদ্যোগী হয় এবং অনেকগুলো সমস্যার সমাধান তারা করে থাকে। তা দক্ষিণ দক্ষিণ সম্পর্কের সহযোগিতাকে আমরা দুটি দৃষ্টিকোণ থেকে বিবেচনা করব। আবারও বলি, দক্ষিণ দক্ষিণ যে সম্পর্ক আছে, সেই সম্পর্ককে আমরা দুইটি দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা করব। নাম্বার 1 হচ্ছে আমরা আঞ্চলিক সংগঠন সহযোগিতা। একটা আঞ্চলিক সংগঠন এবং সহযোগিতা যদি দেখি, তার বিশ্বব্যাপী দক্ষিণ দক্ষিণ সহযোগিতার ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, UNCTAD বিশ্ব বাণিজ্য উন্নয়নমূলক যে সংস্থা আছে, UNCTAD কিন্তু 1964 সাল থেকে কিন্তু মূলত উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দৈনন্দিন কার্যক্রমের অংশগ্রহণের জন্য গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে। তা সেক্ষেত্রে আমরা হচ্ছে UNCTAD কথা বলতে পারি, বিশেষ করে হচ্ছে আঞ্চলিক সংগঠন সহযোগিতার ক্ষেত্রে। আরেকটা বলতে পারি আমরা গ্রুপ অফ 77 যেটা আছে, গ্রুপ অফ 77 বা 77 জাতিগোষ্ঠী। এছাড়া আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সংগঠনের অস্তিত্ব দেখতে পাই, নাম জোট নিরপেক্ষ আন্দোলন যেগুলো বলে। তা আমাদের আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে কিন্তু
এরা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যদি ইউএনসিটির কথা বলি, আংটারের কথা বলি, তো 1964 সাল থেকে মূলত তারা উন্নয়নশীল বা অনুন্নত দেশসমূহের ভিতরে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য কিন্তু তারা গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে। আমরা যদি দেখি যে 2012 সালে কিন্তু কাতারে কিন্তু ইউএনসিটিএডির 12তম কিন্তু 13তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে কিন্তু মূলত অনুন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক পুনর্গঠনে কিন্তু সহযোগিতা করার জন্য কিন্তু একবার স্পেসিফিক পদক্ষেপ গ্রহণ করা হয়। এছাড়া আমরা যদি বলি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই জোট নিরপেক্ষ আন্দোলন মূলত স্থায়ীযুদ্ধ চলাকালীন সময় গঠিত হয়। তো স্থায়ীযুদ্ধ চলাকালীন সময় 1961 সালে বেলগ্রেড সম্মেলনের মধ্য দিয়ে যে জোট নিরপেক্ষ আন্দোলনের গঠন হয়, এই জোট নিরপেক্ষ আন্দোলন পরবর্তীতে মূলত উন্নয়নশীল দেশগুলোদের নিজেদের স্থায়ীযুদ্ধকালীন সময়ে উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশগুলোর নিজেদের অর্থনৈতিক এবং সামাজিক সহযোগিতার জন্য একেবারে আগ্রহী ওঠে এবং 120টি দেশ এ পর্যন্ত এর প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে। এরপর যদি আমরা দেখি যে 77 জাতিগোষ্ঠী গ্রুপ অফ 77 যেটা বলছি, এই গ্রুপ অফ 77 প্রতিষ্ঠাকালীন 77টি দেশ মূলত উত্তর দক্ষিণ আলোচনা এবং উন্নয়নশীল দেশের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উত্তর দক্ষিণ আলোচনা এবং দক্ষিণের দেশগুলোর পারস্পরিক সংহতি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কিন্তু গঠন করা হয় এবং যেটা পরবর্তীতে কিন্তু বিশ্ব বাণিজ্য এবং পরিবেশের ক্ষেত্রে কিন্তু তৃতীয় বিশ্বের অধিকার এবং তৃতীয় বিশ্বের দাবি আদায়ের একমাত্র আন্দোলন হিসেবে পরিগণিত হয়। বর্তমানে গ্রুপ অফ 77 সদস্য সংখ্যা 134। তাহলে আমরা দেখলাম দক্ষিণ দক্ষিণ সম্পর্কের ক্ষেত্রে দুইটা বললাম, দুইটা দৃষ্টিভঙ্গিতে বা দুইটা দিককে আমরা ব্যাখ্যা করতে পারি। একটা গেল হচ্ছে আঞ্চলিক সংগঠন সহযোগিতা, আরেকটা হচ্ছে দ্বিপাক্ষিক সহযোগিতা। এই দ্বিপাক্ষিক সহযোগিতাটা গুরুত্বপূর্ণ। সেটা হলো দক্ষিণ দেশসমূহে প্রধানত দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে সবচেয়ে বেশি সুবিধাজনক মনে করে। আবার বলছি দক্ষিণ দেশসমূহ তাদের দ্বিপাক্ষিক যে অর্থনৈতিক ও বাণিজ্যিক যে সহযোগিতা আছে সেটাকে তারা সবচেয়ে বেশি সুবিধাজনক মনে করে থাকে, যে কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রায় উত্তরের উন্নত দেশসমূহের সাথে পরিচালিত হয় দক্ষিণ দেশসমূহের। ঠিক একইভাবে আমরা দেখি বর্তমানে কিন্তু দক্ষিণের দেশসমূহ দক্ষিণের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব আরোপ করে থাকে। যেমন আমরা দেখি যে ভারত মধ্যপ্রাচ্যের দেশসমূহ রেললাইন স্থাপন করছে। ঠিক একইভাবে ঢাকা দিল্লির সহযোগিতা, ঢাকা বাগদাদের সহযোগিতা আমরা বলতে পারি কার্পেট, আবার ঢাকা কুয়ালালামপুরের সহযোগিতা কিংবা ঢাকা বেইজিংয়ের সহযোগিতা কিংবা বেইজিং কুয়ালালামপুরের সহযোগিতা কিংবা বেইজিং নাইপিদোর সহযোগিতা কিংবা বেইজিং কলম্বোর সহযোগিতা, এগুলোকে আমরা দেখতে পাই। তাহলে দক্ষিণ দক্ষিণ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমরা দুইটা দৃষ্টিভঙ্গি বিবেচনা করছি। একটা হচ্ছে আঞ্চলিক সংগঠন বা আঞ্চলিক সংগঠন সহযোগিতা, আর একটা গেল হচ্ছে দ্বিপাক্ষিক সহযোগিতা। এখন আমরা একটু দেখব হচ্ছে দ্বিপাক্ষিক দক্ষিণ দক্ষিণ সম্পর্কের অন্তরায়গুলি কী কী। দক্ষিণ দক্ষিণ সম্পর্কের অন্তরায় এবং দক্ষিণ দক্ষিণ সম্পর্ক উন্নয়ন এবং দক্ষিণ দক্ষিণ সম্পর্কের প্রভাব, এই তিনটা আপনাদের শিটে দেওয়া আছে। আমরা এটা আলোচনা করবো, এটা আপনারা পড়ে নেবেন। আপনার হোমওয়ার্ক, আমরা আপনাদের হোমওয়ার্কটা আগে দিয়ে নিই, তারপর একটা বিষয় আলোচনা করে শেষ করবো আজকের ক্লাস। প্রথম হচ্ছে আর্থিক উদারীকরণ, এটা আপনাদের হোমওয়ার্ক, বাসায় পড়ে নেবেন। আর্থিক উদারীকরণ, এরপর গেল দক্ষিণ দক্ষিণ সম্পর্কের প্রভাব, দক্ষিণ দক্ষিণ সম্পর্কের অন্তরায় এবং দক্ষিণ দক্ষিণ সম্পর্কের ফলাফল, এগুলো একটু দেখবেন। এরপর চলে আসে হচ্ছে গ্লোবাল পভার্টি, বৈশ্বিক দারিদ্রতা, একটু দেখবেন। বৈশ্বিক দারিদ্রতা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। এছাড়া আপনাদের হোমওয়ার্ক হিসেবে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এমডিজিএসটা আপনারা একটু দেখে নেবেন, এটা আপনাদের হোমওয়ার্ক। আমি সর্বশেষ একটা টপিক আলোচনা করে শেষ করব আজকে ক্লাস। এমডিজিএসটা আপনাদের সেটি খুব চমৎকার করে দেওয়া আছে। 8টা যে লক্ষ্যমাত্রা ছিল 8টা লক্ষ্যমাত্রা এবং এমডিজিএস ডিটেল দেওয়া আছে। একটা টপিক নিয়ে আলোচনা করে আজকে ক্লাস শেষ করব, এসডিজিস বা আমরা যেটা বলি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা।
আমরা জানি এসডিজিস মূলত এটি 2015 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গ্রহণ করা হয় 15 বছর মেয়াদে, যেটার মেয়াদ হচ্ছে 2016 থেকে 2030। এই এসডিজিস বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। এখানে মূলত সহজ লক্ষ্য অর্জনের জন্য মূলত 47টি সূচক এবং 169টি সহযোগী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এই 17টি লক্ষ্যমাত্রার মধ্যে বাংলাদেশ প্রস্তাব করেছিল 19টি লক্ষ্যমাত্রা। এই বাংলাদেশের 19টি লক্ষ্যমাত্রার মধ্যে গৃহীত হয় 15টি লক্ষ্যমাত্রা, এগুলো আপনারা জানেন। তো আমরা যদি দেখি যে আসলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিশেষ দিকগুলো কী, তো প্রথমত হচ্ছে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 17টা লক্ষ্য একটু জানতে হবে। 17টা লক্ষ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তা যখন আসবে তখন 17টা লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর হচ্ছে দারিদ্র্য বিমোচন, 2 নম্বর হচ্ছে ক্ষুধামুক্তি, 3 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য, 4 নম্বর ছিল মানসম্মত ও একীভূত শিক্ষা, 5 নম্বর ছিল জেন্ডার সমতা, 6 নম্বর ছিল বিশুদ্ধ পানি ও পয় নিষ্কাশন, 7 নম্বর ছিল ব্যয়সাধ্য ও টেকসই জ্বালানি, 8 নম্বর ছিল সবার জন্য ভালো কর্মসংস্থান, 9 নম্বর ছিল উদ্ভাবন ও উন্নত অবকাঠামো, 10 নম্বর ছিল বৈষম্য হ্রাসকরণ, সকল প্রকার বৈষম্য হ্রাসকরণ, 11 নম্বর ছিল টেকসই শহর ও সম্প্রদায়, 12 নম্বর ছিল সম্পদের দায়িত্বশীল ব্যবহার, 13 নম্বর ছিল জলবায়ু পরিবর্তন প্রতিরোধ, 14 নম্বর ছিল সমুদ্রের সুরক্ষা, 15 নম্বর ছিল ভূমির সুরক্ষা, 16 নম্বর ছিল শান্তি ও ন্যায় বিচার এবং 17 নম্বর ছিল লক্ষ্য অর্জনের জন্য অংশীদারিত্ব। এই 17টি লক্ষ্যমাত্রা। তা আমরা যদি এসডিজির বিশেষ দিকগুলো দেখি, তা বিশেষ দিকগুলোর মধ্যে ছিল সম্পূর্ণতা। এসডিজিস তো সম্পূর্ণতা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে জিরো টোটাল অ্যাচিভমেন্ট। 2015 সালে আমরা দেখি যে এমডিজির যে এক লক্ষ্যমাত্রা ছিল ক্ষুধা ও অভাব মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বলতে দারিদ্রতা অর্ধেক কমিয়ে আনা, যেখানে এসডিজির লক্ষ্য হচ্ছে যে এই দারিদ্রতা বা ক্ষুধা মুক্তি যেটা বলি এটা একেবারে সম্পূর্ণ শেষ করা, নির্মূল করা এসডিজির লক্ষ্যমাত্রা। অর্থাৎ 2030 সাল নাগাদ কোনো ক্ষুধা বা খাদ্যাভাব থাকবে না, একেবারে জিরো হাঙ্গার যেটা বলি বা জিরো পভার্টি, এই জিরো পভার্টি বা জিরো হাঙ্গার এটা সম্পূর্ণ অর্জনের জন্য 100% মনোযোগ দেওয়ার কথা বলা আছে। এখানে 100% অংশগ্রহণ এবং 100% ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে। তাহলে আবার এসডিজি যেমন সম্পূর্ণতা, যেখানে এমডিজিতে ক্ষুধামুক্তি দারিদ্রতা অর্ধেক কমিয়ে আনার কথা বলা হলো, সেখানে একটা সম্পূর্ণ অর্জন। 2 নম্বর বিশেষত্ব হচ্ছে সার্বজনীনতা, ইউনিভার্সাল। সার্বজনীনতা হচ্ছে এখানে এই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে ধনী দেশগুলো আছে, ধনী দেশগুলো গরিব দেশগুলোকে বা অনুন্নত দেশগুলোকে সাহায্য করবে। তো এটা ছিল মূলত এমডিজির একটা বাস্তবতা। এরপর অনেক পরিবর্তন আসছে বিশ্ব সমাজে, যে কারণে বর্তমান সমস্যার দেশ বা জাতিভিত্তিক এটা মূলত আন্তর্জাতিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এই আন্তর্জাতিক সমস্যা হওয়ার কারণে মূলত অর্থনৈতিক বৈষম্য বা ধনী গরিবের যে পার্থক্য আছে তা সকল দেশে আছে। তা এই কারণে এসডিজির সকল দেশকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, সকল দেশের মানুষের বৈষম্য হ্রাসের কথা বলা হয়েছে এখানে। এরপর মূলত এখানে আমরা দেখি যে ক্ষুধামুক্তির শর্তাবলী দেওয়া আছে। ক্ষুধামুক্তির শর্তাবলী 3টি স্তম্ভের, এই 3টি স্তম্ভের যদি আমরা কথা বলি, নারীর ক্ষমতায়ন, সকলকে সম্পৃক্ত করেন এবং স্থানীয় সরকারের সাথে অংশীদারিত্ব। তো এগুলো কিন্তু আর এমডিজিতে তেমন গুরুত্ব ছিল না, যেটা এসডিজিতে গুরুত্ব দেওয়া হয়েছে। তার জেন্ডার ক্ষমতায়ন এবং সকল পর্যায়ে অংশগ্রহণ বৃদ্ধিতে মূলত জটিল বিষয়গুলোকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এসডিজিতে। এরপর যদি আমরা ইনক্লুসিভ কোলসিটি যেটা বলে আমরা হচ্ছে অংশগ্রহণমূলক পরিকল্পনা, ইনক্লুসিভ প্ল্যানিং যেটা বলি, মূলত এমডিজি কিন্তু নির্ধারিত হয়েছিল টপ ডাউন প্রক্রিয়ায়, অর্থাৎ উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ এবং বিশ্ব নেতাদের অংশগ্রহণের মধ্যে এমডিজি নির্ধারিত হয়। কিন্তু এসডিজি নির্ধারণ কিন্তু সকল পর্যায়ের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে এবং যা মূলত হচ্ছে বিশ্বে অংশগ্রহণ বৃদ্ধি অর্থাৎ জটিল বিষয়গুলোকে এসডিজির মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করা হয় সবার সম্মতিতে। এরপর আমরা অর্থনৈতিক দিক থেকে শান্তি প্রতিষ্ঠা বা মূল্যায়ন বা জবাবদিহিতা, এগুলো হচ্ছে এসডিজির গুরুত্বপূর্ণ বিশেষত্ব। এছাড়া আমরা
এসডিজির লক্ষ্যমাত্রার একটা আমরা দেখব, জেন্ডার নির্ধারণে এবং 17টি লক্ষ্যমাত্রার দেশগুলোর অবস্থানটা একটা আমরা দেখে নিব। সবশেষ আপনাদের লেকচার শিটে একটা টপিকস দিয়ে শেষ করা হয়েছে যেটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সবশেষ এই টপিকের উপরে কিন্তু প্রশ্ন থাকবে, সুতরাং এটাকে বিশেষ গুরুত্ব দিয়ে আমি হোমওয়ার্ক দেবো না, আমি আপনাদের এটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিব, হোম অ্যাসাইনমেন্ট হিসেবে এটা দিব। এটা সবাই একটু বিশেষভাবে গুরুত্ব দিয়ে পড়বেন। হোম অ্যাসাইনমেন্ট, চতুর্থ শিল্প বিপ্লব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হোম অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে আপনাদের চতুর্থ শিল্প বিপ্লবটা। এই চতুর্থ শিল্প বিপ্লবটাকে আমি খুব চমৎকার করে আপনাদের শিটে দিয়েছি এবং 41তম বিসিএস লিখিতের ক্ষেত্রে কিন্তু চতুর্থ শিল্প বিপ্লবটা মোস্ট ইম্পর্টেন্ট। আবার বলছি 41তম বিসিএস লিখিতের ক্ষেত্রে কিন্তু এটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা চতুর্থ শিল্প বিপ্লবটা এক নজর দেখে নিব। তো এই ছিল আজকে আমাদের 4 নম্বর লেকচার বা কনসেপচুয়াল ইস্যুর শেষ ক্লাস। আমরা আগামী ক্লাসে কিন্তু এমপিরিক্যাল ইস্যুস নিয়ে আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে বিদ্যাবাড়িতে বা এমবিবি জব স্টাডিতে ফোন দিবেন, দিয়ে সেখান থেকে সলভ নিয়ে নেবেন। আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।